আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আই এম বিং অডিবল। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনার। আমরা আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস থেকে নিয়ে এসেছি আপনাদের জন্য প্রি ওয়েবিনার অন ইন্ট্রোডাকশন টু ডেভঅপস ফর বিগিনার্স, দ্য পাথওয়ে টু মডার্ন ক্লাউড ইঞ্জিনিয়ারিং। আপনি কি ডেভঅপস এবং মডার্ন ক্লাউড ইঞ্জিনিয়ারিং ওয়ার্ল্ডে এন্ট্রি দিতে চাচ্ছেন? কিভাবে সফটওয়্যার ডেভেলপমেন্টে এবং অপারেশনকে আরো এফেক্টিভ এবং স্মুথ করা যায় সেটা নিয়ে ইন্টারেস্টেড? তাহলে আমাদের এই প্রি ওয়েবিনারটি ইন্ট্রোডাকশন টু ডেভঅপস ফর বিগিনার্স, দ্য পাথওয়ে টু মডার্ন ক্লাউড ইঞ্জিনিয়ারিং আপনার জন্য। এই ওয়েবিনারে আমরা ডিসকাস করব আমাদের ইনস্ট্রাক্টর নিজের এক্সপেরিয়েন্স থেকে ডেভঅপস এর বেসিক বিভিন্ন প্রসেস এবং মডার্ন ক্লাউড ইঞ্জিনিয়ারিং এর নানান অ্যাপ্লিকেশন সম্পর্কে। আমরা ডেভঅপস এর ইম্পর্টেন্স থেকে শুরু করে বিভিন্ন টুলস এন্ড সার্ভিসেস এবং ক্যারিয়ারের নানান অপরচুনিটি নিয়ে আলোচনা করব। আমরা এই ওয়েবিনারে আজকে ডিসকাস করব ডেভঅপস কি এবং কেন, ডেভঅপসটা কি এবং কেন গুরুত্বপূর্ণ, ডেভঅপস এর আমাদের প্র্যাকটিক্যাল ইউজেস, তারপর লাইফ সাইকেল, গিটহাব এবং গিটের বেসিক, তারপর ডকার, কুবারনেটস এবং হেলম চার্ট 101, ইন্টেলের মতো কোম্পানিতে বাস্তব অভিজ্ঞতা, রোড ম্যাপ প্লাস হ্যান্ডস অন ডেমো এবং তাছাড়া ক্যারিয়ার টিপস এবং কিউএনএ সেশন থাকার আমরা চেষ্টা করব। আমাদের সাথে আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে আজকে আছে শেখ ফয়সাল হোসেন স্যার, হু ইজ কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ দ্য লিড সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফর নিপসিস লিমিটেড। থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভাইয়াকে ফ্লোর দেওয়ার আগে আমি একটু রিকোয়েস্ট করবো আমাদের লার্নারদের কাছে যে আপনারা কাইন্ডলি ওয়েবিনার চলাকালীন সময় আপনাদের ভিডিও এবং অডিওটা অফ রাখবেন, বাট আপনাদের জন্য চ্যাট বক্সটা ওপেন করা থাকবে এবং আমরা চ্যাট বক্স থেকে কোয়েশ্চেনটা পিক করবো। আমি আর সময় না নিচ্ছি, আমি এখন ভাইয়ের কাছে ফ্লোর দিয়ে দিচ্ছি। ভাইয়া, ওভার টু ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিওয়ান। তুমি আমার স্ক্রিনটা একটু শেয়ার দিই ফার্স্টে। ওকে, তাহলে আজকে শুরু করা যাক। আমি শেখ ফয়সাল হোসেন। কারেন্টলি আমি আছি নিপসিস লিমিটেডে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। তো আজকের সেশনটা কাইন্ড অফ আমি ট্রাই করব যতটুকু সম্ভব বাস্তবে আমরা যে ধরনের কাজগুলো করে থাকি ডেভঅপস রিলেটেড বা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে করার দরকার হয়, তো রিয়েল ফুল সাইকেলটা আপনাদের সামনে একটা ডেমনস্ট্রেট করার জন্য। তো আহ, একটা সারপ্রাইজ আছে এন্ড অফ দ্য সেশন। তো ফার্স্টে আমরা টপিকসগুলো জেনে নিই ওয়ান বাই ওয়ান। তো যারা একদম ডেভঅপসে নতুন করে কেরিয়ার গড়তে চাচ্ছেন, তাদের জন্য ফার্স্টে আমরা ডেভঅপস অর্থাৎ ডেভেলপমেন্ট ডিপ্লয়মেন্ট অপারেশন, এটা যে সাইকেলটা, এইটা কি এটা সবার আগে আমরা একটু জানি। এইটা দেখা যাচ্ছে যে একটা সময় আমরা প্রথমে কোড করতাম, তারপরে কোডটাকে আহ, আহ, আরেকজনের কাছে পাঠানো হইতো, সে আবার এইটাকে আমরা আরেকটা সার্ভারে ম্যানুয়াল প্রসেসে ডিপ্লয়মেন্টটা করতে হয়। দেখা যাচ্ছে যে একটা ছোট্ট একটা কাজের জন্য আমাদের অনেকটা টাইম সময় নষ্ট হইতো, যেটা কিনা আমাদের কিন্তু প্রোডাকশনে যখন আমরা কাজ করি তখন এই জিনিসটা মানে খুবই ইফেক্ট পড়ে আর কি, বিশেষ করে। তো সেটার কারণে মডার্ন আমরা ডেভঅপস এর মাধ্যমে এই পুরো যে সাইকেলটা, যেটা একসময় আমরা ম্যানুয়াল প্রসেসে করতাম, অটোমেশন করা হয়, যেটার কারণে প্রোডাক্টিভিটি আরো অনেক পার্সেন্ট ইনক্রিজ করছে, অ্যাপ্লিকেশন ডাউন টাইম কমানো পসিবল হয়েছে, ইউজার এক্সপিরিয়েন্স থেকে আরো অনেক স্মুথ একটা এক্সপিরিয়েন্স দেওয়া পসিবল হয় আর কি। তো যেটার সাথে রিলেটেড আমাদের যে সাইকেলটা, সেটা আছে আপনার কন্টিনিউয়াস বিজনেস প্ল্যানিং, কোলাবোরেটিভ ডেপ্লয়মেন্ট, কন্টিনিউয়াস টেস্টিং, কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট, কন্টিনিউয়াস মনিটরিং এবং কন্টিনিউ কোলাবোরেটিভ কাস্টমার ফিডব্যাক অ্যান্ড অপটিমাইজেশন। আমরা যেটা করব, আমরা প্রত্যেকটা স্টেপ চেষ্টা করব যতটুকু সম্ভব ডেমনস্ট্রেট করে দেখার জন্য আর কি। তো আসলে এখন বর্তমান মার্কেটে যে ডেভঅপসটা যদি কেউ শিখতে চায় আমাদের সাথে, তো এটা কি জন্য জরুরি? দেখা যাচ্ছে যে মার্কেটে জবসের যে ক্যাটাগরি আছে, সেখানে ডেভঅপসের সবসময় একটা হাই ডিমান্ড, এবং এই ডিমান্ডটা কিন্তু দিন দিন পর পর বাড়তেই আছে। তো আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে যে ডেভঅপসটা কিন্তু
একদম বিগিনার লেভেলের কোনো জব না। সো এবং ডেভঅপস লিড যারা থাকেন বা ডেভঅপস প্ল্যানিং যারা করেন, তারা পুরো সফটওয়্যার টিমটাকে আমাদেরকে গাইড করতে হয়, যে তারা কিভাবে কোড লিখবে না লিখবে, এভরিথিং, ফ্লোটা প্ল্যানিংটা কিভাবে হবে, এগুলার জন্য আর কি। তো দেখা যাচ্ছে মার্কেটে বড় যেসব কোম্পানিগুলো আছে, সেগুলোর জন্য আমার এই পুরো সাইকেলটা আসলে মেনটেন করা খুবই এসেনশিয়াল। এই কারণে প্রত্যেকটা ভালো কোম্পানিগুলোতে ডেভঅপসের একটা টিম থাকেই। তো এবং এটা স্যালারি রেঞ্জও কিন্তু যথেষ্ট লুক্রেটিভ স্যালারিজ অফার করে। এখানে একটা আমি চার্ট দিয়ে দিয়েছি, যেটা আমি আর&ডি করে বের করছি, তো এটার দিকে দেখতে পারেন যে এটা হলো বর্তমান মার্কেটে এইরকম আর কি দেখা যায়। ডেভঅপসের যদি আমরা লাইফ সাইকেলটা বুঝতে চাই, তো আমাদের সিআইসিডি এই জিনিসটা, এই টার্মসটা প্রথমেই চলে আসতেছে, যেটা দেখা যায় যে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এবং কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট। যে আমি কোড করব, একই সাথে ডিপ্লয়মেন্টের জন্য আমি ওয়েস্ট করব না। আমার কোড করা শেষ, একটা ভার্সন আমার কাছে রেডি আছে, ভার্সন 101। এটাকে আমি কোডটাকে যদি আমি পুশ করে দিই, দেন এটা সবকিছু ঠিক থাকলে এটা যখন মার্জ হয়ে যাবে, এটা ডিপ্লয়মেন্ট আমার সাইকেলটা এমনভাবে ইন্টিগ্রেট করা থাকবে যে সার্ভারে ক্লাউড ইউজ করি কিংবা আমার পার্সোনাল সার্ভার যেটাতে ইউজ করি না কেন, এইটাতে আমার হইছে যে অটোমেটিক সেখানে কোডটা পুশ হয়ে যাবে। দেন হইছে যে এটা সব যারা অ্যাভেলেবল ইউজার যারা আছে তারা পেয়ে যাবে। ফর এক্সাম্পল, আমার হইছে যে একটা সার্ভিস আমি ডি করলাম। আম, মনে করি যে একটা যেমন সুপার শপে আমরা যে আহ, কেনাকাটাগুলো করি, সুপার শপের যে সফটওয়্যার, এদের কিন্তু একসাথে অনেকগুলা ইউজার থাকে। তো দেখা যাচ্ছে যে ডে বাই ডে প্রতিদিনই কিন্তু কিছু না কিছু কোনো না কোনো মডিউল আপডেট করার প্রয়োজন হয়। সেম কিন্তু ব্যাংকিং সেক্টরেও, যে একটা সফটওয়্যার আমি তৈরি করলাম, এটা তো ডে বাই ডে কিন্তু আপডেট করার প্রয়োজন হয়। তো আগে যে জিনিসটা হইতো যে আমি যখন সফটওয়্যার আপডেট করতে যাবো, সেই টাইমটা আমার ওই ইউজারদের একটা ডাউন ডাউন টাইমের প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হয়, ওই টাইমটা পুরো সার্ভিসটা অফ থাকে। কিন্তু বর্তমানের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা, মানে ডাউন টাইমের প্রয়োজন নাই যদি ডেভঅপস এর ফুল সাইকেল ইমপ্লিমেন্ট করা পসিবল হয়। তাইলে এক সাইড থেকে আমি কোড করব, আমার মডিউলগুলার সলভ করে যাব, আপডেট করে যাব, অন্য সাইড থেকে আমার কাস্টমাররা কন্টিনিউয়াসলি এই জিনিসগুলা, মানে আপডেটগুলো সফটওয়্যারের পেতে থাকবে আর কি। তো দেখা যাচ্ছে এটার মধ্যে, সাইকেলের মধ্যে থাকবে কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, টেস্টিং, ডিপ্লয়মেন্ট, ফিডব্যাক, মনিটরিং, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা সেশন শেষে আমরা এটাও দেখবো যে কিভাবে করা হয়, কন্টিনিউয়াস অপারেশন। এবং এটা কিন্তু একটা রাউন্ড সাইকেল, কন্টিনিউয়াস চলমান। তো যদি ডেভঅপসের আমরা শুরু করতে চাই, তাহলে এসেনশিয়াল যে টুলসগুলো আপনার প্রয়োজন হচ্ছে, সেটার জন্য প্রথমে সব থেকে বেশি যে এসেনশিয়াল টুলসটা, সেটা হচ্ছে যে গিট। গিটের মাধ্যমে দেখা যাচ্ছে যে ভার্সন কন্ট্রোলটা, আমি একটা সফটওয়্যার লিখলাম, লেখার পরে আমি যদি গিট প্রপারলি ম্যানেজ করি, তাইলে কিন্তু আমার মানে সফটওয়্যারে কোন ধরনের চেঞ্জ হইলো বা কোনো ধরনের কোনো প্রবলেম হইলো, আমি সেটা রোল ব্যাক করতে পারবো। তারপরে দেখা যাচ্ছে যে একই সাথে আমার 10 জন ডেভেলপার একসাথে কাজ করতে পারবো, সেটার জন্য গিট একটা এসেনশিয়াল টুলস। নেক্সট আসি হলো আমার ডকার। ডকার, এটা হইলো কন্টেইনারাইজেশনের কাজটা যেটা করা হয়। দেখা যাচ্ছে ফর এক্সাম্পল যারা হয়তো বা ছোটখাটো প্রজেক্ট করেছেন, আমি একটা ডটনেটে একটা প্রজেক্ট তৈরি করলাম, যে পয়েন্ট অফ সেল। এই প্রজেক্টটাকে আমার প্রথমে কি করতে হবে, প্রজেক্টটাকে তৈরি করতে হবে। দেন এই ডটনেটের যে অ্যাপ্লিকেশনটা, এটা রান করতে গেলে আমার নিশ্চয়ই একটা সার্ভার লাগবে, আইএস সার্ভার। যদি আমি কোডটা আমি যদি পিএইচপিতে করি, তো পিএইচপির জন্য আমার একটা সার্ভার প্রয়োজন হচ্ছে। তো ডকার কাইন্ড অফ এই ইনফ্রাস্ট্রাকচার গুলা, কোডিং প্লাস সার্ভার, এই জিনিসগুলো একসাথে একটা কন্টেইনারের মতো করে মানে অফার করে।
যেটা শুধুমাত্র ছোট, আমি যে কোনো ধরনের আমার কাজ আমি ডকারের মাধ্যমে প্যাকেজিং করে ইজিলি আমার সার্ভারে ডিপ্লয় করতে পারি। আমার আলাদা করে কোনো ধরনের এনভায়রনমেন্ট সেট আপ করা লাগে না, আলাদা করে কোনো ধরনের সাপোজ আইএস সার্ভার বা অ্যাপাচি টমক্যাট সার্ভার হোক, আলাদা করে এই ধরনের কিন্তু ওয়ান টাইম সার্ভারের তৈরি করার বা ইয়ে করার কোনো প্রয়োজন নেই সেট আপ করার। জাস্ট আমার প্যাকেজটা, আমি ডকার প্যাকেজটা তৈরি করব, আমি আমার ক্লাউডে ডিপ্লয় করে দিব, এটাই হইলো কাজ শেষ। এরপর আসতেছে সিআইসিডি, যেটা অটোমেটিক ইন্টিগ্রেশন অ্যান্ড অটোমেটিক ডেলিভারি। তো আমি যেটা বললাম যে আমি কোড করব, কোড করার পরে যখন পুশ করি, এটা হইতে পারে যে আপনি গিটহাবে পুশ করতে পারেন, হইতে পারে বিটবাকেট পুশ করতে পারেন। তো এক এক ধরনের গিট, যা যেসব ইয়া আছে, তাদের কিন্তু এক এক ধরনের সিস্টেম। যেমন গিটহাব আপনার মেনটেন করে ওয়ার্কফ্লো, বিটবাকেট মেনটেন করে পাইপলাইন। সো এইগুলা যদি আমি কনফিগার করে রাখি, কোড পুশ করার সাথে সাথে আমার কনফিগারেশনটা যদি ঠিকভাবে রাখি, তাহলে কোড পুশ করার সাথে সাথে সেটা আমার প্যাকেজিং হয়ে অটোমেটিক আমার ডকারে চলে যাচ্ছে, সেখান থেকে আমার ক্লাউডে চলে যাচ্ছে। তো এইটার জন্য কিন্তু আমার ম্যানুয়াল কোনো অপারেশন প্রয়োজন হচ্ছে না, পুরো কাজ হবে অটোমেশনের থ্রুতে। কুবারনেটিস দেখা যাচ্ছে, আমি যদি অ্যাপ্লিকেশন দুইটা তিনটা হয়, দুইটা তিনটা সার্ভিসের মধ্যে কাজ হয়ে যায়, হয়তো বা ডকারের মাধ্যমে করে ফেলতে পারবো। কিন্তু যদি আমি একটা ক্লাউড সিস্টেমের কথা চিন্তা করি, যেটা হইতে পারে আমার 50টার উপরে আমার কন্টেইনার আছে, হ্যাঁ 50টার উপরে মাইক্রো সার্ভিস আছে, এখন কিন্তু কোড করা হয় সব মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে। আগে করা হয়তো যেটা আমরা একই সাথে ডেটাবেজ অ্যান্ড এভরিথিং থাকতো, সেটাকে আমরা মোনোলি আর্কিটেকচার বলি। বাট এখন কিন্তু কোড করা হয় মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে, যে প্রত্যেকটা সার্ভিস, এক একটা সার্ভিস এক একটা নির্দিষ্ট কাজ করবে। সাপোজ একটা সার্ভিস করবে শুধুমাত্র ডাটা, একটা পার্টিকুলার মডিউলে ইনসার্টের কাজ, একটা সার্ভিস করবে আমার রিপোর্টিং এর কাজ। সো এগুলো ভাগ ভাগ করা। তো আমার যদি একটা লার্জ অ্যামাউন্ট অফ প্রজেক্ট আমার হয়ে থাকে, যেটাতে প্রায় হান্ড্রেডস অফ কন্টেইনার আপনার কাছে আছে, তো এইগুলা ম্যানেজ করার জন্য আবার দেখা যাচ্ছে যে স্কেলের প্রয়োজন হয়। যেমন আমার এখন ইউজার অনেক বেশি ট্রাফিক হিট করতেছে, যেমনটা আমরা অনেক সময় দেখে থাকি এসএসসি এইচএসসি রেজাল্টের সময়। অনেক সময় দেখা যায় কি যে সার্ভারটা কিন্তু ক্র্যাশ করে, তাই না? অর্থাৎ আমার সার্ভারটা কিন্তু স্কেল হইতে পারতেছে না। তো আমরা কুবারনেটিস যদি এখানে ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করি, আমরা একটা সার্ভারের সাথে আর একটা সার্ভার যদি ক্লাউডে কাজ করি, এইভাবে কিন্তু নোড একটার পর একটা জোড়া দিয়ে অনেক বড় নোড তৈরি করতে পারি, যেটা অটোমেটিক স্কেল আপ এবং স্কেল ডাউন, দুইটা টার্ম আমি বলে দিচ্ছি। এটার মাধ্যমে এই জিনিসটা মানে ইউজারের এই লোডগুলোকে সুন্দরভাবে কন্ট্রোল করা হয়, তারপরে নেটওয়ার্ক ম্যানেজ করা যাবে। তো এই পুরো জিনিসটা আরো প্রফেশনালি এবং ইফিসিয়েন্ট ওয়েতে অফার করে আমার কাছে আমাদের কুবারনেটিস। দেন আসি আমরা হেলথ। হেলম কুবারনেটিস ম্যানেজের জন্য সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি যদি হেলমের মাধ্যমে কুবারনেটিসের কন্টেইনারগুলোকে ডিপ্লয় করি, তাইলে এটা সাথে সাথে আরো বেশ কিছু জিনিস অফার করে, যে আমার ডিপ্লয়মেন্টে যদি আহ, কোনো ধরনের প্রবলেম হয়, আমি রোল ব্যাক করে, যেমন গিটে যে যেমন কাজটা করে, যে কোডে কোনো প্রবলেম হইলে গিটে যেমন রোল ব্যাক করে আগের ভার্সনে চলে আসতে পারি, তেমন হয়েছে যে হেলমের মাধ্যমে যদি ডিপ্লয় করি, দেন হয়েছে যে কোনো প্রবলেম হলে আগের ডিপ্লয়মেন্টের কোনো ভার্সনে আমরা ব্যাক করতে পারি। তো এগুলোর অনেক কাজ আছে, আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিলাম আর কি। এরপরে আসি আমরা টেরাফর্ম। এখন আমার একটা সার্ভার আছে, যেটাতে আমার এখন হয়েছে যে যদি ডিপ্লয় করতে চাই, তাইলে কুবারনেটিস এনভায়রনমেন্ট আপনাকে সেট আপ করতে হয়। এখন কুবারনেটিস এনভায়রনমেন্ট যদি আপনি সেট আপ করতে চান, তাইলে কিন্তু হিউজ একটা স্টেপ, আপনার প্রত্যেকটা নোড ইন্ডিভিজুয়ালি সেট আপ করা, কমান্ডগুলা দেওয়া। তো একটা সার্ভার আমি কষ্ট করে করলাম, তো এখন কালকে আমার আরেকটা করা লাগতেছে, পরশু আরেকটা করা লাগতেছে। তখন আমি কি করব? আমি কি বারবার ওই কোডগুলাকে, ওই কমান্ডগুলাকে বারবার দিতে থাকবো? আবার এক একটা সার্ভারে এক এক ধরনের প্রবলেম অ্যারাইজ করে। তো এই ক্ষেত্রে আমি কি করব? তো এই ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে ইফিসিয়েন্ট যে টুলসটা আছে, সেটা হলো টেরাফর্ম। আমি টেরাফর্মের মাধ্যমে একবারই কনফিগার করে রাখবো পুরো একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা জাস্ট আমি সার্ভারের ক্রেডেনশিয়ালগুলো চেঞ্জ করব,
দেন হইছে যে আমার একটা দুইটা কমান্ডের মাধ্যমে আমার পুরো সাইকেলটা বারবার পুরো ইনফ্রাস্ট্রাকচারটা ওখানে সেট আপ করতে থাকবো, স্ক্রিপ্টগুলো রান হইতে থাকবে। তো এই কাজটা আমাদের সহজ করে দিছে টেরাফর্ম। একই সাথে আমি যদি চাই 10টা সার্ভার বা আরো বেশি সার্ভারে আমার ইনফ্রাস্ট্রাকচার গুলাকে সেট করে ফেলতে পারবো। তো এই কাজগুলো আমাদের আর ম্যানুয়ালের প্রয়োজন হবে না। তো জেনারেলি এই টুলসগুলা আমাদের ডকার ডেভঅপসের কাজগুলোকে খুবই ইজি করে তোলে। এছাড়াও আমাদের যে আরো কিছু টুলসের নাম আছে, যেমন আছে প্রোমিয়াস, জেনকিন্স, তারপরে ন্যাগিওয়েস। এগুলা প্রমিথিয়াস গুলা যখন আমরা মনিটরিং করতে চাই যে সার্ভারে কি হচ্ছে না হচ্ছে এই জিনিসগুলা প্রমিথিয়াস, গ্রাফানা এগুলার মাধ্যমে আমি করতে পারবো। ন্যাগওয়েস নতুন একটা ওয়েস যেটার মাধ্যমে আমি মনিটরিং এর কাজগুলোকে করতে পারবো। যদি সফটওয়্যার আমি ডিপ্লয় করলাম, ডিপ্লয়মেন্টের কিন্তু পরের স্টেজই আমাদের হবে সফটওয়্যারগুলোকে কন্টিনিউয়াসলি মনিটরিং করা, সার্ভারের রিসোর্সকে কন্টিনিউয়াসলি মনিটরিং করা, সার্ভারের স্পেসগুলোকে মনিটরিং করে, নেটওয়ার্কের ট্রাফিকটা ঠিকমতো ফ্লো হচ্ছে কিনা এই জিনিসগুলোকে ইনশিওর করা আমাদের নেক্সট স্টেপ। ওকে, এরপরে আমরা গিটহাবের গিটে যারা যারা কাজ করছেন, আমি গিট হাব এবং বিট বাকেট দুইটাই আমাদের ইউজ করতে হয়। তো এই দুইটা আসলে আপনার ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ কোড, আইএএস এবং গিট কোডিং বোথ ম্যানেজমেন্টের জন্য কিন্তু খুবই জরুরি। যে ভার্সন কন্ট্রোল, যে যাতে কি হবে যে আমি কোনো ধরনের যদি করতে করতে কোনো ধরনের এরর জেনারেট করে, আমার একটা স্টেবল একটা সিস্টেম আমি বানাইলাম, তো এটা কোনো কারণে এরর জেনারেট করতেছে, তখন আমি লাস্ট ওয়ার্কিং যে ভার্সনটা আছে সেটা থেকে আমি দেখে নিয়ে সুন্দর করে আমি আমার কাজগুলোকে সেরে ফেলতে পারবো। এরপরে আছে যে ব্রাঞ্চিং। গিটহাবে আমি অনেকগুলা ব্রাঞ্চ ক্রিয়েট করে ফেলতে পারি। ক্রিয়েট করে দেন এক এক ব্রাঞ্চে এক এক মডিউল আমরা এক এক ব্রাঞ্চের মাধ্যমে পুশ করে রাখতে পারি। দেন আমি পুল রিকোয়েস্ট যদি করি, যে আমি সাপোজ 10 জন আমরা টিমে একসাথে কাজ করতেছি, তো আমাদের একজন কাজ করতেছে, এক একজন এক একটা মডিউলে কাজ করতেছে, যার মডিউল যখন কাজ করা হয়ে যাচ্ছে তখন সে একটা করে পুল রিকোয়েস্ট ক্রিয়েট করবে। দেন টিম লিড যে থাকবে তার কাজ হবে যে ওই রিকোয়েস্ট যে করলো যে ডেভেলপার, তার কোডগুলোকে রিভিউ করা, সুন্দর করে রিভিউ করার পরে জিনিসগুলো যদি সব ঠিক থাকে দেন হইছে যে মার্চ করে মেইন ব্রাঞ্চ যেটা আছে সেটাকে নিয়ে নেওয়া। তো এই গিটহাব এবং গিটের বেসিকটা এটা হচ্ছে যে প্রত্যেকেরটা ডেভঅপস হোক বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হোক, সাইকেলটা জানা খুবই জরুরি। তো আমরা জানি যে ডকার আসলে কিভাবে কাজ করে। এইটা লাইট ওয়েট একটা মানে একটা টেকনোলজি, যেটার মাধ্যমে একটু আগে যে জিনিসটা আমি বললাম যে একদম নিচের লেয়ারে আমার প্রথমে ইনফ্রাস্ট্রাকচারে ডকারের ইনফ্রাস্ট্রাকচারটা থাকতে পারে, দেন পরের লেয়ারে আমার অপারেটিং সিস্টেম থাকতে পারে। এরপরে একটা ডকারের মধ্যে আমার অনেকগুলা কন্টেইনার আমার হইছে যে থাকতে পারে। এখানে জাস্ট একটা এক্সাম্পল আমি ইমেজ দিছি। আমি আমার এখানে একটা ডকার থেকে আপনাকে এক্সাম্পল দিয়ে দিই যে এটা একটা ডকার ডেস্কটপ অ্যাপ। যদিও লিনাক্সে যদি কেউ কাজ করেন সেটাতে হয়েছে যে এটা সাপোর্ট করে না। তো এটা দেখেন যে এই একটা ডকারের মধ্যে আমার কতগুলা কন্টেইনার আমি রান করি এবং ম্যানেজ করে রাখতে পারি আর কি। তো প্রত্যেকটার সাইজ খুবই কম। প্রত্যেকটা আমি যখন প্যাকেজিং করে কম্প্রেস করে ফেলি তখন কিন্তু সাইজগুলো অনেক কমে যায়। দেন আমি এই এই অ্যাপ্লিকেশনটা কোন পোর্টে চলবে না চলবে প্রত্যেকটা জিনিস আমি কিন্তু ম্যানুয়ালি ইজিলি ম্যাপ করে ফেলতে পারি। তো অনেক সময় আমরা যদি সাপোজ ডাটাবেস ইনস্টলেশন হয়তো বা অনেকে করেছেন, তো সাপোজ মাইস্কুল ডাটাবেস আমি ইনস্টল করতেছি, তাই না? তো 3306 পোর্ট এটা সাধারণত মাইস্কুল এর ডিফল্ট একটা পোর্ট থাকে। তো আমি যখন ইনস্টল করছি মাইস্কুল ডাটাবেসটা, আমি আরেকটা সফটওয়্যার ইনস্টল করতেছি, তো ওই সফটওয়্যারও 3306 পোর্টে রান করতে যাচ্ছে, তাইলে কি আমাদের পোর্ট কনফ্লিক্ট হবে না? আমরা যদি ডকারের মাধ্যমে ইনস্টল করি সফটওয়্যারগুলা, তাইলে কিন্তু ইজিলি আমি পোর্টগুলোকে বাইপাস করে দিতে পারবো। এখানে ইন্টারনাল এক্সটার্নাল পোর্টের ব্যাপার আছে। আমি এক্সটার্নাল পোর্টগুলোকে আমি চেঞ্জ করে দিব, ও ভিতর দিয়ে ইন্টারনালি ওই পোর্টগুলোকে অ্যাক্সেস করবে। একটা
যতগুলো অ্যাপ্লিকেশন চাই আমি রান করতে পারবো, একটা আরেকটার সাথে কনফ্লিক্ট কোনো কিছু হবে না। এবং এটাকে আমি যে কোনো ইনফ্রাস্ট্রাকচারে, সেটা ক্লাউড হতে পারে, সেটা আমার লোকাল সার্ভার হতে পারে, বা আমার পিসি হইতে পারে, শুধুমাত্র ডকার ইনস্টল থাকলে আমি ডকারের মাধ্যমে আমি সেগুলোকে রান করে ফেলতে পারবো। আমার এটার জন্য আমার একটা সফটওয়্যারের সাথে ডেটাবেস থাকতে পারে, আরো অনেক কিছু থাকতে পারে, তো আমার কিন্তু এগুলো আলাদা আলাদা করে ইনস্টলেশনের প্রয়োজন হয় না। খুব সিম্পলি কন্টেইনারগুলোকে আমার যদি ডকার টুলসটি ইনস্টল থাকে আমি রান করে দিব, বাস। কাজটা খুবই সহজে হয়ে যাবে। বা আগেই যে জিনিসগুলো করতে হয়তো বা 1 ঘন্টাও লাগতে পারতো, সেটা আপনি এখন 5 মিনিট বা 10 মিনিটে করে ফেলতে পারবেন, এরকম। তো এই বিল্ড এবং পুশ, যে আমি একটা ডকার ইমেজ তৈরি করলাম, করার পরে ডকার হাবে আমি ইমেজগুলোকে পুশ করে রাখতে পারি। তো ডকার হাবের মধ্যে আমাদেরকে আরো বেশ কিছু জিনিস অফার করে, যে ডকার হাবে যখন ইমেজগুলোকে পুশ করি এটা আরো একটু কম্প্রেস হয়। প্লাস যদি আমরা চাই, যদি আমরা সাবস্ক্রাইব করি কোনো প্যাকেজে নেই, তাইলে আমরা প্রাইভেট অনেকগুলো ইমেজ রাখতে পারি, যে কোনো জায়গা থেকে আমরা ইমেজগুলোকে অ্যাক্সেস করে রাখতে পারি। সো ক্লাউডে যে ইমেজগুলো থাকলে আমরা যে কোনো জায়গা থেকে, এবং এটা কিন্তু ডকার থেকে যখন কন্টেইনারগুলো আপনারা নামাবেন, দেখবেন যে এটার কিন্তু ডাউনলোড স্পিডও অনেক বেশি ফাস্ট। তো খুবই ইজিলি এই মানে পুরো ডিপ্লয়মেন্টটা ম্যানেজ করে ফেলতে পারবেন। তো এর মধ্যে দেখা যাক আমাদের আর কোনো কোশ্চেন কারো আছে কিনা। আমি একটু এখানে পজ দিই। তো কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। আপু, আমরা কি এই পর্যায়ে কয়েকটা কোশ্চেন দিতে পারি? হ্যালো। হ্যালো, সরি আমার আনমিউট হচ্ছিল না। আর শিওর ভাইয়া, আমরা এখন নিতে পারি। আমি আনমিউট করার পারমিশন দিয়ে দিচ্ছি তাহলে। হ্যাঁ। পার্টিসিপেন্টস, আপনাদেরকে আনমিউট করার পারমিশন দেয়া হয়েছে। ওকে, আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে এই পর্যায়ে, আপনারা আমার কাছে করতে পারেন। আপনাদেরকে আনমিউট করার পারমিশন দেওয়া হয়েছে। সো আপনারা আনমিউট করে আসসালামু আমাকে আলাইকুম। কোশ্চেন করতে। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সৈয়দ আলমাস হোসেন বলছিলাম। আমি জি। আপনার ওই ডেটাবেজ ম্যানেজ যেটা করতেছেন, অনেকগুলো ডেটাবেজ একসঙ্গে, আহ, জি। এই সিস্টেমটা একটু আমি বুঝতেছিলাম না। একটু যদি আরেকবার একটু রিপিট করতেন তাহলে হয়তো এটা একটু ওকে, ক্লিয়ার হয়ে যেত। ঠিক আছে। ফর এক্সাম্পল, আমি এসকিউএল কিংবা হইতে পারে পোস্টগ্রেস এসকিউএল কিংবা এসকিউএল সার্ভার ডেটাবেস নিয়ে আপনি কাজ করতে পারেন, বা ইভেন মঙ্গো। তো এই প্রত্যেকটা ডেটাবেজের কিন্তু ডকার প্যাকেজ অ্যাভেলেবল। আপনি সাপোজ এসকিউএল মাই এসকিউএল যদি ইনস্টল করতে চান, সেক্ষেত্রে আপনার মাই এসকিউএলটা নামাইতে হবে, আলাদা করে কনফিগার করতে হবে। এটা একটা একটা কিন্তু মোটামুটি প্রসেস। তো একই সাথে আমি যদি 2-3টা ডেটাবেস রাখতে চাই, তাইলে এটার কনফিগারেশনে কিন্তু আমার যে হোস্ট মেশিনটা আছে, হোস্ট মেশিনের ভিতরের কনফিগারেশন আমার বেশ কিছু চেঞ্জও করতে হইতে পারে, তাই না? তো আমি যদি ডকারের মাধ্যমে আমার ডকার প্যাকেজ ইনস্টল করে কাজগুলো করে ফেলি, তো ডকার জিনিসটা কি, যে ভার্চুয়ালি সবকিছু ও ম্যানেজ করে। ও কিন্তু হোস্ট মেশিন, মেইন যে আপনার হোস্ট মেশিন আছে, ওখানে কিন্তু আপনাকে কোনো ধরনের চেঞ্জেস করার প্রয়োজন হইতে পারে না। আর তাছাড়া ডকারের ইমেজগুলো এমনভাবে তৈরি করা যে এটা জাস্ট রেডি টু গো। আপনি জাস্ট রান বাটন ক্লিক করবেন আর কাজ করবেন। আমি একটা দেখাই এখানে। দেখি, আমার কাছে মনে হয় কিছু ইমেজ থাকার কথা। এই যে মাইস্কুয়েল ডিবি, এইখানে দেখেন একটা, আমার এই একটা প্রজেক্ট আছে, এটার একটা ডাটাবেস চলতেছে। এটা যদি আমি ইনস্টল করতে চাইতাম, এটা আমার এখন মনে হচ্ছে আমি কিন্তু এটা অফ করে রাখছি। আমার যদি মনে হয় যে আমি এখন এটাকে ইউজ করব, এটাকে জাস্ট সিম্পল রান করে দিলাম। আমার এটা যদি ভিজুয়াল টুল, সাধারণত সিএলআই দিয়ে আমরা বেশি কাজ করি। এটা কিন্তু এখন ইউজ করার জন্য পুরোপুরি রেডি। তো আমি কিন্তু নর্মালি হোস্ট মেশিনে এই কাজগুলো নেটিভলি যদি করতে চাই, তাহলে কিন্তু এইভাবে এত ফ্যাসিলিটিস পাবো না। তো
তো সেম ভাবে এখানে আপনি এন নাম্বার অফ ডেটাবেজেস, যেমন এখানে আরো একটা ডেটাবেজ আছে এখানে মঙ্গোডিবি, ঠিক আছে। সো এটা আমার যখন প্রয়োজন হয় আমি এটাকে স্টার্ট করে ফেলতে পারি, স্টার্ট করে আমি আমার কাজ শুরু করব। দেন যখন প্রয়োজন হবে না, দেন আমি আমার সার্ভারটাকে অফলোড করার জন্য সেগুলোকে অফ করে রাখবো, এবং ম্যানেজ করাটা খুবই ইজি এইটা। আর কেউ কিছু শেয়ার করতে চান? ভাইয়া আমি হাসান মাহমুদ। আমার এই যে ডায়াগ্রামটা আপনি দেখাচ্ছিলেন কন্টেনারাইজড অ্যাপ্লিকেশনস, এটা একটু একটু ক্লিয়ার করবেন, মানে ডকারটা কি আর কন্টেইনারটা কি, আর আমরা এই যে এই পুরো জিনিসটা কি আমাদের নিজেদের পিসিতে লোকালি রাখছি, তারপরে আমরা সার্ভারের সাথে কানেক্ট করছি, এরকম এই পুরো সিস্টেমটা একটু যদি আর আবার ব্রিফ করতেন। আচ্ছা, জিনিসটা হইছে যে আমি একটা লাইভ আপনাদেরকে দেখাই, হ্যাঁ। যে শিওর। সাপোজ এইখানে আমি আজকে একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন তৈরি করেছি, যেটা একটা রিয়াক্ট নেটিভের অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো রিয়াক্ট নেটিভ রান করার জন্য তো আমাদের আলাদা আলাদা করে সার্ভার প্রয়োজন হয়। তো আমি অ্যাপ্লিকেশনটা তৈরি করার পরে এটা গিটহাবে আমি হয়তো বা লাস্টে দিয়ে দিব, আর ডেমোতে যখন আমি লাস্টের পার্টে ডেমো থাকছে, ডেমোতে আরো ডিটেলস আমি কথা বলবো। তো এখানে একটা ডকার ফাইলের কনফিগারেশন জেনারেট করতে হয় আমার, যেখানে আমার ডকারের ভিতরের ইনফ্রাস্ট্রাকচার কেমন হয় সেটা আমার বলতে হয়, বলে দিতে হয়। তো এটাকে যখন হ্যালো, হ্যাঁ, যখন আমি প্যাকেজিংটা করে ফেলবো, এর পরবর্তীতে ও আমাকে এরকম একটা কন্টেইনার তৈরি করে ফেলবো। ফর এক্সাম্পল, যেমন এখানে অনেকগুলো বেশ কয়টা কন্টেইনার আপনি দেখতে পাচ্ছেন। ইনভেন্টরি ড্যাশবোর্ড ফ্রন্ট এন্ড, এটা আমার যে স্পেসিফিক কোডটা দেখাই চাইছিলাম ওইটার কিন্তু কন্টেইনার, ঠিক আছে। তো কন্টেইনার যখন আমি তৈরি করে ফেলবো, এটার সাইজও হয়তো বা 20 মেগাবাইটের মতো হবে। এরপরে এটা আমি পুশ করে রাখতে পারবো, মানে আমার লোকাল পিসি থেকে করলাম, পুশ করে এটা আমি আমার ডকার হাবের মধ্যে রেখে দিলাম। সেটা একটু দেখাই। ওকে, ইনভেন্টরি ড্যাশবোর্ড, এটা কিন্তু আমার ওই প্রজেক্টটা, ঠিক আছে। এই প্রজেক্টটা দেখেন সাইজ মাত্র 20 মেগাবাইট। তো এটা আমার ডকার ক্লাউডে আছে এই পুরো কোডের প্যাকেজটা। দেন আমি আমার এইখান থেকে ডকারের এই যে কনফিগারেশনটা আমি এখান থেকে তৈরি করছি, এখানে কিন্তু কমান্ডো বলে দিচ্ছে ডকার পুল। এটা যদি আমি কোনো সার্ভারের মধ্যে দেই, তাইলে আমার এই প্যাকেজটা ওই সার্ভারের মধ্যে আহ, মানে ডাউনলোড হয়ে যাবে। দেন আর একটা ডকার রান কমান্ডটা যখন আমি দিব, আমার কন্টেইনারটা যেমন আমার লোকালি চলতেছে ওই সার্ভারও সরাসরি চলবে, তখন আমি আমার অ্যাপ্লিকেশনটা ব্রাউজ করতে পারবো। এরকম এরকম ভাবে ব্রাউজ করতে পারবো। জাস্ট এটা একটা এক্সাম্পল। আহ, তো তার এই মানে যে পুরো ডকার, জি বলেন। হ্যাঁ ভাইয়া, মানে তার মানে গিটহাবের মতোই ডকার হাব একটা ক্লাউড স্পেস থাকছে, যেখানে আপনি কোডগুলা পুশ করছেন, দেন ওইটা মানে সার্ভারে চলে যাচ্ছে। এখানে একটু পার্থক্য আছে, যে গিটহাবে তো আমরা ডাইরেক্টলি কোড নিয়ে কাজ করি, তাই না। তো একটা প্রোডাক্ট আমি ডেভেলপ করলাম, একটা প্রোডাক্ট আমি কোড করে তৈরি করলাম, দেন ওই পুরা প্রোডাক্টটা পুরা প্যাকেজটা থাকছে আমার ডকার হাবে। তো ডকার হাবে পুরো প্যাকেজটা নিয়ে, ওই প্যাকেজটা আমি কোনো সার্ভারে ডাউনলোড করতে হয়, ম্যানুয়ালি আপনাকে করতে হয় বা অটোমেশন করে যেভাবে করেন আপনাকে করতে হবে। যে কোনো এনভায়রনমেন্টে যদি ডকার থাকে আপনি সেটাকে ডাউনলোড করতে পারবেন ওই প্যাকেজটা। দেন আপনি রান করেই আপনি অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারবেন। এই, এবং আপনি যেটা বললেন সেটাই, যে গিটহাবের মতো ডকার হবে আমি ভার্সন ওয়াইজ আমি আমার প্রোডাক্টগুলোকে রাখতে পারি। গিটহাবে তো থাকবে যে ডিরেক্টলি কোড, আর আপনার রাইট। প্রোডাক্টটা থাকবে ডকার হবে ডাইরেক্ট প্রোডাক্ট, যে প্রোডাক্টের মানে আপনার কোডের আউটপুটটা, ঠিক আছে। হুম হুম। এবং এইটা ডকার আপনাকে অফার করতেছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট পুরাটাই। সো এইটা আপনি ঠিক মতো কনফিগার করতে পারলে আপনার কিন্তু নেটিভ ইনস্টলেশনের কোনো প্যারা থাকতেছে না, আর আপনার সেই কম
এডিশনাল যে কমান্ডগুলো সেগুলো জানার প্রয়োজন হচ্ছে না। আমরা অনেক সময় একটা প্রবলেমে বেশি পড়ি যে আমরা একটা সাপোজ ডাটাবেস ইনস্টল করছি, সেটা আনইনস্টল করছি, তারপরেও কিছু জিনিস থেকে যায়। পরবর্তীতে আবার যদি কোনো কিছু ওই রিলেটেড ইনস্টল করতে হয়, তাহলে কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি হয়, তাই না? তো আমরা যদি পুরো সিস্টেমটা ভার্চুয়ালি ম্যানেজ করি, এর ভার্চুয়ালাইজেশন টেকনোলজি পুরো নিউ ভার্চুয়ালি ম্যানেজ করি, তাহলে কিন্তু আমাদের ওই নেটিভে যে প্রবলেমগুলো হইতো সেগুলো কিন্তু আর হ্যাসেলগুলো নিতে হবে না। এটাই হইলো অ্যাডভান্টেজ। ঠিক আছে? জি জি বুঝতে পারছি। জি থ্যাংক ইউ। জি ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। জি শিওর। আচ্ছা ভাইয়া, আমি একটা প্রজেক্ট মার্নেস্টাকে একটা প্রজেক্ট লাইক এটা ব্যাক এন্ড PM2 তে আর ফ্রন্ট এন্ড ধরেন আমি ইনজিনেক্স প্রক্সি পাস করে দিলাম। এখন ভাই আমি এখানে মঙ্গোডিবি ইউজ করতে যাচ্ছি। তো মঙ্গোডিবিটাকে হুম। কি ভাই আমি এখন লাইক লাইক ডকারের কন্টেনারের মধ্যে কি পাস করে দিয়ে কোনো পোর্ট যদি আমি ওকে অ্যালাউ করে দিই, তাহলে কি মঙ্গোডিবি রান করা যাবে? অবশ্যই যাবে। আমি আপনাকে সরাসরি এরকম একটা প্রজেক্ট আমার কাছে আছে, দিয়ে দেখাই দিচ্ছি। যে এখানে দেখেন, আমার এখানে এই যে সার্ভিসটা, তিনটা সার্ভিস আছে। একটা হচ্ছে যে ইউআই সার্ভিস, একটা ডিবি সার্ভিস, আর এটা একটা ব্যাকগ্রাউন্ডের সার্ভিস, সিডব্লিউপি সার্ভিস বলি। তো তিনটাই কিন্তু কন্টেইনারাইজ সার্ভিস। মঙ্গো কন্টেইনার, আমার ফ্রন্ট এন্ডও কন্টেইনার, আমার ব্যাক এন্ডও কিন্তু কন্টেইনার। এবং এটা দেখেন তিনটা একই ট্রি এর মধ্যে আছে না? এটার অর্থ হচ্ছে যে আমি কনফিগারেশন তাদেরকে একটার সাথে আর একটা করছি। তো আর একটা মজার জিনিস কি, আপনার পোর্ট নিয়ে চিন্তা করতে হবে না। আপনি যদি একই কম্পোজ ফাইলের মধ্যে কাজ করেন, তারা তিনটাই পোর্ট আপনি ইন্টার কানেক্টেড তৈরি করে ফেলতে পারবেন। তো আউটসাইডের পোর্ট ডিক্লেয়ার করেন বা না করেন ওইটা আপনার উপরে। তাদেরকে তিনটা কন্টেইনারকে আপনি একই সেম নেটওয়ার্কে কানেক্ট করে ফেলতে পারেন, সেম একটা ভার্চুয়াল নেটওয়ার্কের মাধ্যমে, যেটা আপনার হচ্ছে যে কোনো ধরনের কনফ্লিক্ট বাঁধবে না একটার সাথে আর একটা। ঠিক আছে? বাট হ্যাঁ, আমি যদি AWS এ কাজ করি, তখন ইনবাউন্ড রুলে তো আমার পোর্ট গুলো যদি আলাদা আলাদা ভাবে অ্যাসাইন করে থাকে, তাহলে তো সমস্যা নেই আছে। সরি, আরেকবার একটু বলেন। আমি ভাই ধরেন AWS এ ইনবাউন্ড রুলে যে পোর্ট গুলো অ্যাসাইন করা যায়, লাইক ঠিক আছে। সো ইনবাউন্ড রুলের জি জন্য জি, আমি মঙ্গোডিবির জন্য আলাদা একটা পোর্ট দিলাম, দেন আমি ফ্রন্ট এন্ডে একটা পোর্টে চলতেছে, ব্যাক এন্ডে আলাদা পোর্টে চলছে, এটাও তো করা যায় না? সেটা করা যায়, বাট এখানে আপনি সিকিউরিটির জন্য আপনি পোর্টগুলোকে কি ওপেন কেন করবেন? আপনি তো এনজিনিক্স প্রক্সি ইউজ করবেন না ফ্রন্ট এন্ডে? জি 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 জি। ফ্রন্ট এন্ডে যদি আপনি এনজিনিক্স প্রক্সি আপনি যদি ইউজ করেন, দেন আপনার কোডটা রিডাইরেক্ট হয়ে আপনার ব্যাকএন্ড সার্ভিসের সাথে কমিউনিকেট করছে। এক্স্যাক্টলি সো এক্স্যাক্টলি জি। আপনার এখানে ইনবাউন্ড পোর্টে আপনার কনফিগারেশনে শুধু একটাই থাকবে, যেটা আপনার ইউআই সার্ভিসের পোর্ট নাম্বার। সেটা হতে পারে 80, সেটা হতে পারে 8080, 443। হোয়াট এভার। 443 এইচটিটিপিএস পোর্ট। এইচটিটিপিএস যদি করেন 443। দেন এরা হয়েছে যে আহ, একটাই পোর্ট আপনার ওপেন থাকবে। আপনি কিন্তু মঙ্গোর জন্য আলাদা পোর্ট ওপেন করবেন না, ব্যাকএন্ড সার্ভিসের এপিআই এর জন্য কিন্তু আলাদা পোর্ট ওপেন করবেন না। তাতে কি আপনার সিকিউরিটিটা ভায়োলেট হচ্ছে, তাই না? এক্স্যাক্টলি জি তো ভাই। সেক্ষেত্রে আপনার তো যদি ডকারের মাধ্যমে কনফিগার করলেন, তারা তিনজনই ইন্টার কমিউনিকেশন করতে পারছে। এনজিনিক্স প্রক্সির থ্রুতে আপনার ট্রাফিক গুলোকে রাউট করে দিচ্ছে আপনার ব্যাকএন্ড সার্ভারে। সুতরাং বাইরে থেকে শুধুমাত্র ইউজাররা আপনার ফ্রন্ট এন্ডকে অ্যাক্সেস করতে পারবে। আপনার কোনো ধরনের এডাব্লিউ কে আপনার ইনবাউন্ড পোর্টগুলো ডিফাইন করার প্রয়োজন হবে না। আপনার এপিআই সার্ভিস, ডিবি সার্ভিস, এগুলোকে যতভাবে সিকিউর রাখা সম্ভব ততভাবেই রাখেন, এবং এগুলোর পোর্ট কখনো ওপেন করতে হয় না। ঠিক আছে? আর একটু ভাই আমি আর যদি এই প্রিন্টার, টপিকে, জি 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 ভাই বলেন। হ্যাঁ আপনি বলেন। আচ্ছা ভাই, আমি যেটা বলতে চাচ্ছি যে একটু অ্যাডভান্স জাস্ট এই টপিকের বাইরে, যে ধরেন ভাই আমি ওইটার ব্যাক এন্ড আমার PM2 তে চলতেছে। তো এখন ভাই আমার ওই ইএনবি ফাইলটা যেটা আছে, ওই ইএনবি ফাইলে একটা আইপি যেটা অ্যালোকেটেড, আমি অনেক আগে একটা আইপি তে চালাচ্ছিলাম, বাট পরে ইলাস্টিক আইপি অ্যাড না করাতে আইপিটা চেঞ্জ হয়ে গেছে। বাট যখনই আমি রান দিচ্ছি ভাই, মানে ফ্রন্ট এন্ডে সাইন করতেছি, তো ওই 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 যে আমার ওই আইপিটাই অলওয়েজ পোস্ট করতেছে, মানে হিট করতেছে ওই আইপিটা। সো মানে রং, মানে এপিআইটা রং একটা ইউআরএল এ হিট করতেছে। তো ওই ইএনভিটা কোনোভাবেই আপডেট হচ্ছে না, এটার কি ভাই কোনো সলিউশন হতে পারে? মানে আমার ওই ব্যাকেট ইউআরএল এর আসলে যেটা সেট করে দিছি ভাই, ওই ইউআরএল এর ওই আইপিটা এখনো আছে, লাইক ওইটাকে আমি সরাইতেই পারতেছি না, মানে ইএনভিটা আপডেট হচ্ছে না। সো রং জায়গায় হিট করতেছে অলওয়েজ এপিআইটা। আসলে আপনি যেটা বলছেন, আপনার কোডটা একটু ডিবাগ করতে হবে। এটা অবশ্যই আপনার কোডিং লেভেলেরও কিছু প্রবলেম বা কনফিগারেশন রিলেটেড কোনো একটা প্রবলেম হয়েছে।
কোডটাকে আপনার প্রতিটা স্টেপ ডিবাগ না করলে এটা আসলে বোঝা যাবে না। ডিবাগ ওকে করে ভাই, এটাকে বুঝতে ঠিক হবে। আছে, ফার্স্টে ঠিক আছে ভাই, দেখতে ঠিক হবে আছে। আপনার ইন্ডিভিজুয়াল সার্ভিসগুলো যদি কাজ করে, দেন আপনার এপিআই সার্ভিসগুলো একটু যদি এপিআই সার্ভিসের প্রবলেম হয়, তাইলে এপিআই সার্ভিস ডিবাগ করার জন্য কিছু টুলস আছে, ওগুলো আপনি ইউজ করতে পারেন, বা টার্মিনাল দিয়ে এক্স্যাক্টলি, কার্ল দিয়ে চেক জি করতে জি পারেন। জি জি ঠিক জি আছে, জি। করে আপনি কনফিগারেশনটা মানে এক্স্যাক্টলি কোথায় মিসম্যাচ হচ্ছে সেটাকে আপনাকে ফিগার আউট করতে হবে। ইএনভি, হ্যাঁ, আর একটা প্রবলেম হইতে পারে, এই ধরনের প্রবলেম আমাদের মাঝে মধ্যে হয়, যে ইএনভিটা আপডেট হচ্ছে না। দেখা যাচ্ছে ইএনভির মধ্যে আমরা ভ্যালুটা চেঞ্জ করি, বাট আপডেট হচ্ছে না। তো একটা ক্যাশের এক প্রবলেম আছে, হ্যাঁ। তো আপনি যদি আর্টিশান, ডকারে পিএসপি সাধারণত আর্টিশান। করেন, সরি, ভাইয়া পিএসপি আর্টিশান ক্যাশ ক্লিয়ার করেও আমি মানে কোনো সলিউশন পাচ্ছিলাম না, যেহেতু লারাভেলে করা তো প্রজেক্টে, ওই জন্য আর কি। আচ্ছা, এটা সামহাও ক্যাশ, এটা কনফিগারেশন রিলেটেড কোনো প্রবলেম হবে, এটা আপনাকে ডিবাগ ছাড়া এটা বোঝা যাবে না, বাট জি ডিবাগ ভাই, করলে জি ডেফিনেটলি জি এটা জি। বের হবে। আর ভাই ওই যে আমি যদি ব্যাকএন্ডের আপনার লাইক ধরেন ওই যে ডিবির একটা, যেইখান থেকে আমাকে ডিবি মানে ডাটাবেস ইউআরএলটা, এটা তো ডেভেলপারই দেয় বেসিক্যালি না ভাইয়া, যেখান থেকে ডেটাগুলো থাকে আর কি, ইএনভির ইউআরএলটা আমার লোকাল হোস্টের হুম, যদি কোনো ইএনভি সেট করি তাহলে তো কাজ করবে না, মানে ডেটা আসবে না, না ভাইয়া? মানে ব্যাপারটা হচ্ছে এমন না যে জি জি। যে ডেভেলপাররা যেই হুম। ডেটাবেসটা সেট করছে, কোড করার সময় আমাকে ওই ডিবি ইউআরএলটাই ইউজ করতে হবে অলওয়েজ, এটাই তো না? হ্যাঁ, সেটাই। ডিবি ইউআরএল আপনার মিসম্যাচ হইলে তো আপনি এখান থেকে পাবেন মিসম্যাচ না। হলে, জি সাপোজ ভাইয়া, জি। আপনি যদি লোকাল থেকেও যদি সিস্টেমটা ডেভেলপ করেন, বা ডেভেলপ করতে চান, দেন হইছে যে আপনার ডেটাবেজের রিমোট অ্যাক্সেস নিয়ে রিমোট স্ট্রিং কানেক্ট করে করে দেখতে হয়। So, আমরা সাধারণত রিমোট টেস্টিং এর জন্য একটা ডাটাবেজ রাখি, সেটা হইছে সাধারণত ডেভেলপার যখন লোকাল টেস্ট করে, তখন সে রিমোটলি ডেটাবেজের সাথে কানেক্ট হয়ে টেস্ট করার পরে দেন পুশ করবে। দেন সার্ভারের ডেটাবেজের আলাদা লেয়ারের সিকিউরিটি। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ। তো ওকে, আমাদের আর একটু আগাই সামনে। ওকে, তার আগে আমরা নেক্সট অল্প কয়েকটা স্টেপ আছে যাওয়ার আগে, আমাদের সেলসের টিম এখানে আছে, আমরা একটু তাদের সাথে কথা বলি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদেরকে ফ্লোর দেওয়ার জন্য। আমি এখন রিকোয়েস্ট করবো পল্লব ভাইয়া ফ্লোর। আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে? ইয়াস ভাইয়া। জি আমাকে দেখা যাচ্ছে কি? জি ভাইয়া। সবাইকে ধন্যবাদ এত সুন্দর একটা ওয়েবিনারে আসলে জয়েন করার জন্য, এবং ধন্যবাদ ফয়সাল ভাইকে যে এত সুন্দর একটা ওয়েবিনার কন্ডাক্ট করার জন্য। তো সবাইকে সরি যে আমরা কোর্স চলাকালীন বা ওয়েবিনার চলাকালীন আপনাদেরকে একটু ডিস্টার্ব করছি। তো ভাই এতক্ষণ যে রিলেটেড আসলে কথা বলছিল, ওই রিলেটেড ইন্টারেক্টিভ কেয়ার একটা অ্যাডভান্স কোর্স এনেছে ডেভঅপস এর, যেখানে একদম নেটওয়ার্কিং থেকে শুরু করে সিআই/সিডি পাইপলাইন ডেপ্লয়মেন্ট, হ্যাঁ, ডকার কুবারনেটস, এডাব্লিউএস সবকিছুই থাকতেছে। আমাদের কোর্সে ইনস্ট্রাক্টর হিসেবে আছে গাজী অরফিয়াজ করিম ভাইয়া, এবং হলো রেজাউল হক রাতুল ভাই, এবং ভাইয়াও আছে। ওনারা অলরেডি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অপটিমাইজলি কোম্পানিতে সিনিয়র সফটওয়্যার হিসেবে আছে। তো আমাদের কোর্সটা মোট 6 মাসে স্টাডি প্ল্যান অনুসারে সাজানো হয়েছে, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব পুরা লার্নিং কোর্সটা সাজানো হয়েছে। এবং আমাদের প্রতিদিনই 5 বেলা সাপোর্ট লাইভ ক্লাস থাকে, আপনাদের যে কোনো সাপোর্ট আপনারা এই ক্লাসে নিয়ে নিতে পারবেন। আমাদের কোর্সটা অলরেডি শুরু হয়ে গিয়েছে, আর 2টা ক্লাস হয়েছে। তো আপনারা যদি কেউ এই সুযোগ মিস না করতে চান, অবশ্যই আমাদের কোর্সে এখনই ভর্তি হয়ে যেতে পারেন। আর আজকে যারা আপনারা এত সুন্দর একটা ওয়েবিনারে অ্যাটেন্ড করেছেন, তাদের জন্য অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে। আর কোর্স রিলেটেড বা যে কোনো প্রশ্ন থাকলে আমি আমার চ্যাট বক্সে আমার নাম্বারটা দিয়ে রাখছি, আপনারা হলো আমাকে নক দিতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোন করবেন। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ ফয়সাল ভাইয়াকে। ঠিক আছে ভাই, আপনি কন্টিনিউ করেন। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তো আমি আমার নেক্সট আর অল্প একটু বাকি আছে, চলে যাই। ওকে, তো একটা কমেন্টস দেখছিলাম মাঝখানে যে আপনি আপনার কোডটা, আপনার ডকার কন্টেইনারটা এডাব্লিউএস আর জিসিপি তে হোস্ট করতে পারবেন কিনা। হ্যাঁ, এডাব্লিউএস জিসিপি তে আসলে ইজিলি হোস্ট করা করাই হয়েছে যে আমাদের
সর্বশেষ উদ্দেশ্য থাকে আর কি। তো এটা আপনি ইজিলি করতে পারবেন। আমি একটা এডাব্লিউএস এর ছোট্ট একটা ডেমো আফটার দ্য সেশন আমি আপনাদের সাথে শেয়ার করব। পুরোপুরি সাইকেলটা আসলে কিভাবে অটোমেশনটা কাজ করে টপ টু বটম। ওকে, তো এখন কুবারনেটিসে আমরা আসি। তো যদি ডকারটা হয়েছে যে আপনার একদম ডেভঅপস নিয়ে যদি কাজ শুরু করতে চান, একদম প্রাইমারি স্টেজ আসলে কন্টেইনার গুলো কিভাবে তৈরি হয়, কিভাবে কনফিগার করতে হয়, এগুলো জানার জন্য আপনাদের হচ্ছে যে ডকারটা জানা লাগে। এরপরে যখন আমরা আরেকটু অ্যাডভান্স লেয়ারে চিন্তা করব, আরো বেশি কন্টেইনার নিয়ে চিন্তা করব, আরো লার্জ লেভেলের অ্যাপ্লিকেশন নিয়ে চিন্তা করব, দেন হচ্ছে যে আমাদের কুবারনেটিস নিয়ে কাজ করতে হবে। দেখা যাচ্ছে যে ডকারে অনেক প্রসেস আমাদেরকে তারপরও কাস্টম করতে হয়। কুবারনেটিস যেটাকে আমাদেরকে আরো অ্যাডভান্স, আরো ফ্যাসিলিটিস দিচ্ছে, যেটার মাধ্যমে ডকারে যেটা আমরা বলছি কন্টেইনার, কুবারনেটিসে প্রত্যেকটা কন্টেইনারকে আমরা একটা পডস বলি, যেটা প্রত্যেকটা পডসই বেসিক্যালি এক একটা বা অনেকগুলা কন্টেইনারের সাথে হইতে পারে। তো এরপরে আছে যে ডিপ্লয়মেন্ট। ডকারে থেকে দেখা যাচ্ছে কুবারনেটিসের ডিপ্লয়মেন্ট আরো বেশি পরিমাণে ইজি, এবং এটাতে রোল ব্যাক অপশন হওয়ার কারণে আমরা এটাকে প্রায় অলমোস্ট যে কোনো ধরনের প্রোডাকশনে প্রবলেম হইলে, যত বড়ই ইনফ্রাস্ট্রাকচার হোক না কেন, যত বড়ই আমার অ্যাপ্লিকেশন হোক না কেন, আমি সেটাকে ম্যানেজ করতে পারি। আর স্কেলিং এর যে বিষয়টা, সেটা আসলে কুবারনেটিস সব থেকে ইজিয়েস্ট সলিউশন। কুবারনেটিস আপনি চাইলে ম্যানুয়ালি ম্যানেজ করতে পারেন, অথবা এডব্লিউএস অথবা জিসিপির অনেক ধরনের কুবারনেটিসের ম্যানেজ করার জন্য সিস্টেমই আছে। ওগুলাও আমরা ইউজ, যেমন জিকেই সার্ভিস আছে জিসিপি এর, এডব্লিউএস এরও সার্ভিস আছে, ওগুলা ইউজ করতে পারে, যেগুলো অটো স্কেলিং খুব সুন্দরভাবে ওরা হ্যান্ডেল করে, বা আমরা নিজেরাও চাইলে নিজেদের সার্ভারে এটাকে করতে পারি। যে আমাদের এখন বেশি ট্রাফিক প্রয়োজন হচ্ছে, তো আমরা কুবারনেটিসের মাধ্যমেও কিন্তু এতটা ইন্টেলিজেন্ট মানে সিস্টেমটা তৈরি করা, যে অটোমেটিক ট্রাফিক গুলাকে কোন পডে দিতে হবে বা পড গুলার আরো বেশি ইনস্ট্যান্স তৈরি করতে হবে কিনা, এই ডিসিশন গুলো নিজের মতো করে নিয়ে আপনার পড গুলা স্কেল আপ এবং স্কেল ডাউন বিষয়টা নিজেই হ্যান্ডেল করতে পারে। এরপরে আসে যে সার্ভিস। এটা আমাদের কমিউনিকেশনের বিভিন্ন পার্টস, আমাদের ডিফারেন্ট পার্টস নিয়ে আমরা কাজ করতে পারে। আর অ্যাবস্ট্রাক্ট দ্য আন্ডারলাইং পডস ফর ইজিয়ার অ্যাক্সেস। আপনার প্রত্যেকটা পডের মধ্যেই পডকে খুব ইজিলি অ্যাক্সেস করা যাবে, এবং প্রত্যেকটা পডে আমরা নির্দিষ্ট ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভিসকে আমরা হোস্ট করে ফেলতে পারবো। দেন লাস্টে আসতেছে আমাদের কুবারনেটিসের অর্কেস্ট্রেশন ওভারভিউ। এটা আসলে একটু অ্যাডভান্স টপিকস। তো এই পুরো জিনিসটাকে বুঝতে গেলে ফার্স্টে আসলে ডকারের বিষয়টা করতে জানতে হবে। তো এটা নিয়ে আমি বেশি দূর না বলি, জাস্ট ওভারভিউ একটু ধারণা দিয়ে চলে যাব আসলে। তো এছাড়াও আরো বেশ কিছু ব্যাপার আছে, যেমন কুবারনেটিসের মাধ্যমে আপনার ভলিউম ম্যানেজ করা, কন্টেনারাইজ অ্যাপ্লিকেশন করা। দেখা যাচ্ছে যে ভলিউম ডকারেও ম্যানেজ করা যায়, বাট কুবারনেটিসে আরেকটু লার্জ পরিসরে এখানে আরো খুব ফাস্টার ভলিউম অ্যাক্সেস গুলা করা যায়, যে আপনার অ্যাপ্লিকেশনটা হঠাৎ করে ক্র্যাশ করলো, আপনি কোনো ডাটা হারাবেন না। হ্যাঁ, এই ধরনের কনফিগারেশন গুলাকে ইয়া করা যায়। দেন হইল যে সিস্টেম ফেইলার, কোনো কারণে আপনার সিস্টেম ফেইল করলো, দেন এটাকে রিকভারি প্রসেস কেমন ভাবে হবে না হবে, প্রত্যেকটা জিনিস আপনি যদি কুবারনেটিস ভালোভাবে ম্যাপ করে দেন, তাইলে ওই আপনার ভলিউম এবং কন্টেনারাইজেশনের মাধ্যমে আপনার ও কাজগুলো করে ফেলবে। এরপরে আসতেছি যে হেলম চার্ট। আসলে কুবারনেটিস ম্যানেজ করতে গেলে হেলম চার্ট সব থেকে ইফিসিয়েন্ট সলিউশন, হেলম চার্ট। তো এইটার মাধ্যমে আমরা যে কোনো ধরনের কুবারনেটিস, আমি নেটওয়ার্ক কনফিগার করতে চাই কিংবা ভলিউম ম্যাপিং করতে চাই, যাই কিছু করতে চাই না কেন, সেটার জন্য আমি যদি একটা হেলম চার্ট তৈরি করে ফেলি, হেলম চার্টের মধ্যে আমি কনফিগার করি, আচ্ছা আম, এই যে সার্ভিসগুলা কুবারনেটিসের, এই যে পডসগুলা, এই পডসগুলা আসলে কোন কোন আহ, সা- জায়গাগুলোকে অ্যাক্সেস করবে না করবে। হ্যাঁ, সমস্ত কিছু আমরা হেলম চার্টের মাধ্যমে কনফিগার করে ফেলতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা একটু রিয়েল হেলম চার্টটা কেমন হয় একটু দেখে আসি। একটু আগে আমি যেটা আপনাদেরকে দেখাইছিলাম, যে এইটা আমার একটা কোড, একটু আগে আমি যেটা করছি, যে এইটা প্রথমে আমি কন্টেনারাইজ করছি। কন্টেনারাইজ করার পর আমি ডিফাইন করছি আমার ইমেজটাকে, যেটা আমার ডকার হাবের সাথে এই ইমেজে আমার ইমেজটাকে পুশ হবে।
এর পরবর্তীতে যখন আমার কন্টেইনারটা তৈরি হয়েছে, ডকার হবে আমার কন্টেইনারটা আছে, তখন আমি এইটা দিয়ে আমি একটা হেলম চার্ট তৈরি করছি। হেলম চার্টের মধ্যে আমি কনফিগার করে দিছি কি কি জিনিস, বেসিক যে জিনিসগুলো সেগুলো হয়েছে যে যেমন থাকতে পারে আমার রিপোজিটরির নাম কি হবে, ট্যাগ কি হবে, ইমেজ পুল পলিসি অলওয়েজ, অর্থাৎ আমার যদি কোনো কারণে কন্টেইনারটাকে ডিস্ট্রয় করে, এটি ডিপ্লয়মেন্টের জন্য খুবই সুন্দর একটা সলিউশন। আমার একটা পড রানিং আছে, পডটা যদি কখনো ডিস্ট্রয় হয়ে যায় অটোমেটিক সে লেটেস্ট ইমেজ আমার ডকার হাব থেকে পুল দিয়ে নিয়ে নিবে উইদাউট এনি কাইন্ড অফ ইফোর্ট। সো আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু আপডেট করাটা খুব ইজি হয়ে যাচ্ছে। আপনার তাহলে কি করার দরকার, আমি জাস্ট অ্যাপ্লিকেশনটা কোডটা আপডেট করব, ডকার হাবে পুশ করব, আর এখান থেকে পোর্টটা ডিলিট করে দিব, আমার অটোমেটিক ডিপ্লয়মেন্টও হয়ে যাবে। ভেরি ইজিয়েস্ট সলিউশন। তো এইটা হলো কিছুটা দেখতে আমাদের হেলম চার্ট, যেটার মধ্যে থাকে চার্টস, ভ্যালুস, ভ্যালুসের মধ্যে যে প্যারামিটারগুলো ওরকম। এরপরে ডিপ্লয়মেন্ট এবং সার্ভিস নামের ফাইলস, বেসিক্যালি এটা ডাটাবেজের কানেকশন, নেটওয়ার্ক কিভাবে হবে, ভলিউম কিভাবে ম্যাপ হবে, এই ধরনের বিষয়গুলোকে আপনাকে সাজাইতে হবে আর কি। এবং লাস্টলি ডিপ্লয়মেন্ট খুবই ইজিলি করার জন্য ডিপ্লয়মেন্ট অ্যান্ড রোল ব্যাক, এটা সার্ভার থেকে আমি লাইভ ডেমোতে দেখাবো। ওকে, এরপরে আসি আমরা আসলে টেরাফর্ম। টেরাফর্ম নিয়ে প্রথমেই বেশ কিছু কথা বলেছি আমি। যেমনটা আমি বলছিলাম যে আমি একজন ইউজার, আমি একটা সার্ভারে বিভিন্ন ধরনের 10টা সার্ভারে আমার বারবার প্রভিশনিং করতে হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভিস। তো সেটার জন্য আমার কিন্তু আগে যেটা লং লং এগো আমাদের প্রত্যেকটা কাজ ধরে ধরে করতে হইতো, কমান্ড লিখতে হইতো, হয় না। ম্যাক্সিমাম তো সব এক সার্ভারেই কাজগুলো করা হয়, এবং লিনাক্স সার্ভারে কিন্তু কোনো গুই নাই, সমস্ত কিছু আমাদের কমান্ড লাইনের থ্রুতে করতে হয়। তো বারবার কোডগুলো লিখতে হয়, ভুল হয়, আবার কাটতে হয়। তো কষ্ট করে একটা করলাম, পরেরটার জন্য কি আবার ওই কষ্ট প্রথম থেকে করব? আসলে এইটা সলিউশন আমরা পেয়ে যাব টেরাফর্মের কাছ থেকে। টেরাফর্মে আমি একবার একটা স্ক্রিপ্ট আমি লিখবো, আপনাদেরকে এটারও একটা লাইভ দেখাই। আহ এটা দেখেন, আমার অনেকগুলো টেরাফর্ম স্ক্রিপ্ট লেখা আছে। সহজ একটা স্ক্রিপ্ট আমি পিক করি, এই যে পেয়ে গেছি। এখানে দেখেন, ফর এক্সাম্পল ডিপ্লয়মেন্টের জন্য আমাদের এখানে অনেক ধরনের ইনভারনমেন্ট থাকতে পারে, হইতে পারে যে ডকার, ডকার ইনভায়রনমেন্ট টুলস গুলো তো অ্যাটলিস্ট সেট আপ করতে হবে, তাই না? এরপরে হইতে পারে ডকারের বা হইতে পারে কুবারনেটিস আমি ইউজ করব। কুবারনেটিস কিন্তু আসলে প্রত্যেকটা ক্লাস আসলে ম্যানুয়ালি কনফিগার করা টু মাচ কমপ্লেক্স এবং অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তো যেটার কারণে মানুষ অনেকে ক্লাউড সার্ভিস ইউজ করে ডিরেক্টলি, যে আমি টাকা দিয়ে সার্ভিসটা ইউজ করব, আমি ম্যানুয়ালি এত প্যারা নিব না। তো আহ, সেটা কিন্তু আহ, যে আমরা যদি এগুলা আমাদের কাছে টেরাফর্মের স্ক্রিপ্টগুলো রেডি থাকে, যে এটা শুধুমাত্র আমরা এখান থেকে যে কয়েকটা জিনিস একটু দেখাই দিই। আমার সার্ভারের ক্রেডেনশিয়াল গুলোকে জাস্ট চেঞ্জ করতে হয় এখানে, চেঞ্জ করে দিয়ে জাস্ট আপলোড দিলেই আমার কিন্তু ওই সার্ভারে পুরো এনভায়রনমেন্টটা উইদিন 5 মিনিটস আমার কিন্তু এখানে সেট আপ হয়ে যাবে। একটা লাইভ সেট আপ করতেছিলাম আমি কিছুক্ষণ আগে, না আমি দেখাই, দেখেন কত ইজিয়েস্ট স্টেপস। জাস্ট আমি এখানে দিছি একটা কমান্ড দিছি, দেওয়ার পরে সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই আমার K3s ডিপ্লয়মেন্ট ডান। আমার কাছে এরকম একটা লাস্টে মেসেজ পাই যে অ্যাপ্লাই কমপ্লিট, রিসোর্স 5 এডেড, ওয়ান চেঞ্জ অন ডিস্ট্রয়েড, এরকম একটা মেসেজ পাওয়া যায়। এইটা কিন্তু সর্বোচ্চ একটা কুবারনেটিস এনভায়রনমেন্ট সেট আপ করতে আমার এক লেস দেন 1 মিনিট আমি করে ফেলছি একটা পার্টিকুলার সার্ভারে। বাট এটা ফার্স্টে থেকে শুরু করতে গেলে এক একটা সার্ভারের জন্য, আমি যখন প্রথম দিকে কুবারনেটিস নিয়ে কাজ করছি, এমন হয়ে গেছে 2 দিন 3 দিন চলে গেছে, আমি একটা সার্ভারে কিন্তু সেট আপ করতে পারি নাই। বাট এখন 5টা সার্ভারে সেট আপ করতে আমার কিন্তু ইনফ্রাস্ট্রাকচার গুলো 5 মিনিটের বেশি লাগে না। তো ইনফ্রাস্ট্রাকচার এবং কোডিং এর মাধ্যমে এই জিনিসগুলো ম্যানেজ হওয়ার কারণে আমার এখানে কিন্তু দেখেন, এখানে গিট আমার এখানে ইন্টিগ্রেট করা আছে, সো এটা ভার্সন কন্ট্রোল ইন্টিগ্রেট করা আছে। তো আমি চাইলে এটাকে গিটের মাধ্যমে কন্ট্রোল করতে পারি। তো এখানে দেখেন কতগুলো এনভায়রনমেন্ট আমি এখানে করে রাখছি। K3s ক্লাস্টার সেট আপ, মাইক্রো K8s ক্লাস্টার সেট আপ, দেন কোনো সার্ভারে যদি আমি মনিটরিং করতে চাই, মনিটরিং সার্ভিসগুলোর জন্য ওয়ান কমান্ডের সেট আপ কিভাবে করতে হয় সেটার জন্য স্ক্রিপ্ট, সমস্ত কিছু এটা একটা প্রজেক্ট, এগুলো একটা প্রজেক্টের স্ক্রিপ্ট। সো সবকিছু টেরাফর্মের মাধ্যমে আমি খুব ইজিলি ম্যানেজ করে ফেলতে পারতেছি। একদিনের কাজ আমার 1 মিনিটে হয়ে যাচ্ছে, এমনও হতে পারে।
তো এই যে স্টেপগুলা আমি আপনাদেরকে দেখালাম সেগুলা এখানে দেওয়া আছে। ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ কোড, প্রোভাইডার্স অ্যান্ড রিসোর্সেস, অ্যাপ্লাই ইনফ্রাস্ট্রাকচার। তো ফাইনালি এইটা মূলত আমাদের টেরাফর্ম গুলা দিয়ে করে ফেলতে পারবো। এরপরে আমরা অলরেডি আমি লাইভে কয়েকটা প্রজেক্ট দেখে দেখে ফেলছি যে আমার এখানে একটা প্রজেক্টের এক্সাম্পল আমি দেই। যেমন এই যে একটা প্রজেক্ট এখানে আছে, এই প্রজেক্টটা এইখানে যদি আমি এইটার হেল্প চার্টটা একটু দেখে আসি, মনিটরিং সার্ভিস, ওয়ান টু ওয়ান কল সার্ভিস, এটা দেখেন কতগুলা প্রায় এটার মাধ্যমে 8টা 12টা কি 14টার মতো আমাদের এখানে পডস তৈরি করতে হয়। 14টার মতো আমাদের এআই এর বিভিন্ন ধরনের এআই রিলেটেডও পডস আছে যেটা আমাদের জিপি ইউজ করে, সিপিইউ ইউজ করে। ঠিক আছে, তো প্রত্যেকটা জিনিস আমি টেরাফর্মের স্ক্রিপ্টের থ্রুতে আমি এখানে লিখছি। লেখার পরে জাস্ট এটা কিন্তু এখন আমার যে কোনো সার্ভারে এই সিস্টেমটা পুরো এত বড় সফটওয়্যারটা সেট আপ দিতে আমার হয়তো বা 3 থেকে 4 মিনিট লাগে। এটার সাথে কিন্তু ডেটাবেস সেট আপও আছে। ডেটাবেস সেট আপ আছে, ডেটাবেস তাও একটা না, 3 থেকে 4, 2-3 রকমের ডেটাবেস আছে। মঙ্গোডিবি আছে, এসকিউএল আছে, দেন আছে আমাদের হচ্ছে যে ওয়েব আরটিসি, যে আমরা কলেজে কথা বলি সাধারণত টার্ন আর স্টার্ন সার্ভারের কনফিগারেশন সেগুলো আছে। তো সব কিছু কিন্তু এজ এ ইনফ্রাস্ট্রাকচার আমার টেরাফর্মের থ্রুতে এমন ভাবে লেখা যেগুলো কিন্তু আমার ডিপ্লয়মেন্ট এবং ম্যানেজমেন্টে আমার কিন্তু আর কোনো হ্যাসেল পোহাইতে হয় না। আমি একবারই করে রাখছি, রেস্ট অফ দ্য লাইফ মোটামুটি এটা দিয়ে চলে যাবে। মাঝে মধ্যে জাস্ট একটু আপডেট করতে হবে। তো এইগুলাই ছিল আমার কোডের কিছু এক্সাম্পল। আর আরেকটা কোড হয়তো বা আমি শেয়ার করে দিতে পারি আপনাদের সাথে। তো এর পরবর্তীতে কেউ যদি আহ, আমরা ডেভঅপসে কাজ শুরু করতে চাই তাইলে আমরা ডেভঅপসের সার্টিফিকেশন আছে এই করতে পারেন। এডাব্লিউএস একাডেমিক আছে, কিওয়ার্ডটা মনে রাখতে পারেন, এডাব্লিউএস একাডেমিক। সো সেখানে আমি গতদিন দেখছিলাম যে তারাও কিন্তু অফার করে ফ্রিতে এডাব্লিউএস এর সিস্টেমগুলোকে এক্সপ্লোর করার, প্লাস সার্ভিসগুলোকে আরো সুন্দর করে বোঝার জন্য। তো এই সার্টিফিকেশনগুলো করে ফেলতে পারেন, যেটা আপনাদের কেরিয়ারের জন্য অনেক ভালো ইম্প্যাক্ট পড়তে পারে। ওকে, এখন ফাইনালি যে অ্যাপটার কথা বলছিলাম, এই অ্যাপটা আমরা এডাব্লিউএস এ আমি কিভাবে হোস্ট করছি সেটা আমি দেখব, এবং আমি আপনাদের সামনেই এখন আমি একটা ভার্সন আপডেট করব। দেখা যাক আমার কতক্ষণ টাইম লাগতে পারে। তো সিম্পল আমার একটা রিয়্যাক্ট অ্যাপ আছে। এই যে রিয়্যাক্ট অ্যাপটা যেটা আমি তৈরি করছি, যেটা আলটিমেটলি রান যদি করে, আমার এখানে দুইটা এনভায়রনমেন্ট, এটার পোর্ট 8080, যেটা একটা ডকারে রান করা। আমি কুবারনেটিসটাই দেখাই, লোকালি। ওকে, 300, এটা আমার কুবারনেটিসে অ্যাপ্লিকেশনটা চলতেছে। আমি যদি দেখতে চাই আমার অ্যাপটা কি অবস্থায় আছে, কিভাবে চলতেছে, একটা টুলস আমি রেফার করি আপনাদেরকে, এটা খুবই ইন্টারেস্টিং, সেটা আমি সবসময় ইউজ করি, সেটা হলো টার্মিয়াস। পেইডটা ইউজ করার দরকার নেই, ফ্রিটা দিয়েই মোটামুটি সব কাজ করবেন। দেখেন টার্মিয়াসের মাধ্যমে আমার কতগুলো সার্ভার আছে, আমি অবশ্য আহ, অনেকগুলো সার্ভার এখানে সবকিছু একসাথে দেখতে পারি। তো এই সফটওয়্যারটা আমার কিন্তু অনেক ভালো উপকার দেয়। যেমন এখন আমি একটা এডাব্লিউএস এর ইনস্ট্যান্সের মধ্যে ঢুকে যাই। ওকে, রান আছে, গ্রেট। ওকে, আমার কিন্তু এই ডিপ্লয়মেন্টটা এখন ওপেন আছে। হ্যাঁ, কুবারনেটিসে আমি ডিপ্লয় করছি, হেলমের মাধ্যমে ডিপ্লয় করছি। এখানে দুইটা ভার্সন আছে। আমি যদি ভার্সন হিস্ট্রি দেখতে চাই, ওকে, স্টোরি, ইনভেন্টরি, দুইটা ভার্সন আছে এখন, কিন্তু কারণ এই ভার্সনটা ডিপ্লয়েড আছে। আমি যদি চাই, আমি যদি মনে করি যে এই ভার্সনে প্রবলেম হচ্ছে, আমি এখানে রোল ব্যাক করে এই ভার্সনেও ব্যাক করে চলে যেতে পারি। তো এখন দেখা যাচ্ছে যে দেখি এই ভার্সনে কি ডিপ্লয় আছে।
0.0.2। এখন আমি কোডে ছোট্ট একটু চেঞ্জ করি, আহ, ছোট্ট একটু চেঞ্জ করি। আমি কোডের মধ্যে 0.0.2 ছিল, তাই না? আমি এখানে 0.0.5 জাস্ট এটা বোঝার জন্য আমি ট্যাগটাকে আপডেট করে দিলাম। এখন এটাকে আমার প্রজেক্টটা বিট বাকেটে গিটহাবে হোস্ট করা আছে। আপডেটেড ট্যাগ টু 0.0.5, এটাকে আমি পুশ করি। পুশ করলাম, পুশ সাইন গিটহাব। ওকে, এখানে আছে। এই যে দেখেন, এটা খেয়াল করেন কত লাগে আমার আপডেট হইতে। 555। এটা ফাইনালি আমি ওয়ার্কফ্লোটা এমনভাবে কনফিগার করছি যে এটা বিল্ড অ্যান্ড পুশ ইমেজ ডকার ডকারের মধ্যে চলে যাবে, ডকার হাব ক্লাউডে চলে যাবে ডাইরেক্ট। এবং বিল্ডও কিন্তু গিট হাবের নিজস্ব এনভায়রনমেন্টের মধ্যেই হচ্ছে। ওয়েট করি। ওকে ফাইন। কত সেকেন্ড লাগছে? 47 সেকেন্ড লাগছে মাত্র। ওকে, 47 সেকেন্ড লাগছে। কন্টেইনার ক্রিয়েটিং, লাইভ দেখি। রানিং। তো আমার টোটাল প্রসেসটা কিন্তু 1 মিনিটও লাগলো না। দেখি তো আমাদের কোডটা আপডেট হয়েছে কি হয় নাই। 2 ছিল, তাই না? এটাকে আমাদের কোডের মধ্যে লিখলাম 5। এই যে 5 আপডেটটা চলে আসছে। সো টোটাল প্রসেসটা কিন্তু ওইখানে লাগতো বিল্ড হইতে 47 মিনিট, কন্টিনিউয়াস যেটা ছিল আমার কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন। দেন আমার ডিপ্লয়মেন্ট হইতে লাগলো আরো সাপোজ 30 মিনিট, 1.5 মিনিটের মতো আমার সিআইসিডি পুরো পাইপলাইনের পুরো প্রসেসটা সাইকেলটা কমপ্লিট হইতে আমার লাগছে। তো এটার জন্য কিন্তু বারবার আমি ম্যানুয়ালি আবার মানে সেট আপ আমি একবারই করছি। আমার কিন্তু আবার ওইখানে যে নতুন করে কন্টেইনারটা ডাউনলোড করা, পুল করা, পুশ করা, রান করা কোনো ভেজাল নেই। আমি একবারই করে রাখছি। যতবার আমি কোড থেকে পুশ দিব আমি ওইখান থেকে ডিপ্লয়মেন্ট কোডটাকে ডিলিট করে দিলে আমার ডিপ্লয়মেন্টটা হয়ে যাবে। দ্যাটস ইট। তো মোটামুটি এইটা ছিল আমাদের লাইভ ডেমো। আর একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি, মজার জিনিস। পুরো প্রসেসটা তো এখন দেখা যাচ্ছে যে কমান্ডের থ্রুতেই ম্যানেজ করা, যদিও মজা। তবে লাস্ট কিছুদিন আগে আমি ইন্টেলের সাথে কাজ করেছিলাম, তো তাদের একটা সিস্টেম নিয়ে দেখছি তাদের পুরো ডিপ্লয়মেন্টটা কুবারনেটিস দিয়ে হয়। এবং তারা এখানে একটা জিনিস যেটা আমার ভালো লাগছে, ইন্টেলের টাইভার সিস্টেম, এটা সম্ভবত ওপেন সোর্স। এটার মধ্যে গ্রাফিক্যালি আপনারা কুবারনেটিসের পোর্টসগুলোকে ডিপ্লয় করতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন। সো টুলসটার জাস্ট নামে বললাম, আপনারা চাইলে এটাকে দেখতে পারেন এবং জিনিসটা আমার খুব ভালো লাগছে। তো মোটামুটি এইটাই ছিল। এখন জাস্ট আপনাদের কাজ ডেভঅপস সুন্দর মতো প্র্যাকটিস করা, টুলসগুলো সম্পর্কে আরো ডিটেলসলি জানা, ক্লাউডের বিভিন্ন ধরনের কম্পোনেন্টস যেমন EC2 সার্ভিস কিভাবে কাজ করে, কম্পিউটিং সার্ভিস মধ্যে কি কি জিনিসপত্র আছে, যদি ক্লাউডের বিভিন্ন ধরনের কুবারনেটিসের টুলস চাইলে এক্সপ্লোর করতে পারেন। তারপর আরো সার্ভিস আছে, সেগুলোকে চাইলে এক্সপ্লোর করতে পারেন। তো মেইনলি ফার্স্টে ডকারটা সম্পর্কে প্রথমে খুব ভালো একটা ধারণা নিয়ে আসা, দেন কুবারনেটিসটা সম্পর্কে জান। এরপরে ক্লাউড সার্ভিসগুলো সম্পর্কে যদি আপনারা পড়াশোনা করেন, দেখবেন যে আপনারা রিলেট করতে পারতেছেন খুব সুন্দরভাবে, ম্যানেজও করতে পারতেছেন খুব সুন্দরভাবে। তো
তো এবং মাইক্রো সার্ভিস বেস কোড গুলাকে কিভাবে আসলে করতে হয়, যখন আপনার উপরে ডিপ্লয়মেন্ট টপ লেভেল থেকে ধারণা থাকবে, তখন দেখবেন আপনার কোডিং লেভেলের অটোমেটিক সুন্দর একটা ফিল্টারিং তৈরি হয়ে যাবে, বা আপনার আন্ডারে যদি ডেভেলপার্স থাকে তাদেরকে আপনি আরো সুন্দরভাবে গাইড করতে পারবেন। আম, তো এটার জন্য আপনি আপনার মেইন জিনিস, আপনার বেশ কিছু স্ট্রং পোর্টফোলিও ক্রিয়েট করা, স্ট্রং রিজিউমি ক্রিয়েট করা, যেগুলো আপনার স্কিল গুলাকে, এই কি পয়েন্টস গুলোকে হাইলাইট করে। তো ডেভঅপস এর কিন্তু এই বেসিক্যালি এই টুলস গুলাকে যদি পিটি মাস যেগুলা দেখাইলাম, এইগুলাই যদি মোটামুটি আপনি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আসেন, তাহলে কিন্তু অনেক সম্ভাবনা আছে। ইভেন আপনার কেরিয়ারে অনেক কেরিয়ারেও ভালো কিছু করার সম্ভাবনা, অলরেডি জবে থাকলে আপনি কিন্তু ওখানেও খুব ভালোভাবে আপনাকে আপনি সার্ভিসটা দিতে পারবেন। তো এইটাই ছিল আমার আজকের পর্যন্ত, আর বেশি সময় নিব না। এখন যদি কারো কিছু বলার থাকে বলতে পারেন। আপু মোটামুটি বেশ এখানে, থ্যাংক ইউ। লার্নার্স, আপনাদেরকে আনমিউট করার পারমিশন আমি দিয়ে দিয়েছি। আমি রিকোয়েস্ট করবো আপনার এক একে করে কোয়েশ্চেন করতে, যাতে ক্লাস না করে, এবং ভাইয়া বলার সময় কাইন্ডলি কেউ আনমিউট করে কোয়েশ্চেন করবে। জি প্লিজ ভাইয়া, আপনাদের আমার question একটা আগে। কোশ্চেন ছিল। জি, হ্যালো। হ্যাঁ বলেন। জি ভাই, আমার কোশ্চেনটা হলো কি, যে ধরেন ভাই আপনি তো আমাদের হলো একটু অ্যাডভান্সের অনেক কিছু দেখালেন, লাইক টেরাফর্ম দেন কুবারনেটিস। তো টেরাফর্মের এটা তো ভাই আমি এডাব্লিউএস ম্যানেজে এডাব্লিউএস এর লাইক কমান্ড গুলাই আর কি জাস্ট একটা স্ক্রিপ্ট আকারে লিখে লিখে এডাব্লিউএস যেভাবে ম্যানুয়ালি করে ওইভাবে করতে পারতেছি। এখন ভাই আমার যেটা কোশ্চেন, যে লাইক একটা ইন্ডাস্ট্রিতে ডেভঅপস ইঞ্জিনিয়ার যখন থাকে আর কি, লাইক জুনিয়র হোক বা সিনিয়র হোক, যে লেভেলেরই থাকুক, আর একটা টিম ধরেন মার্ন স্ট্যাক বা ফুল স্ট্যাক টিম থাকে। সো প্রজেক্টটা ভাই কিভাবে আর কি ম্যানিপুলেট হয়, লাইক ধরেন একটা প্রজেক্ট আসলো, সাপোজ আসার পরে ওইটাকে একটা ডিজাইন আর্কিটেকচার দিল, সিটিও লেভেলের যে থাকে সে দিল, দেন এটা কিভাবে ডিভাইড হয়, লাইক মানে একটা মাইক্রো সার্ভিস লেভেলের একটা প্রজেক্টের এটা কিভাবে ডেভঅপস অন অন পার্সপেক্টিভ অফ ডেভঅপস কিভাবে হ্যান্ডেল করে জিনিসটা। ধরেন ভাই একটা ফিচার্স লাইক করা শেষ, এটাকে কি মানে আপডেট করে দেন আবার মানে এটা একটু জানতে চাচ্ছি ভাই, ডেভঅপস এর লাইফ সাইকেলটা এখানে কিভাবে চলে আর কি। ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। সো আমি আমার আমি কিভাবে আমাদের এখানে ম্যানেজ হয় সেভাবে আমি আপনাকে বলছি। তো প্রথমে যেটা হয় যে আমাদের একটা সফটওয়্যার রিকোয়ারমেন্ট দেওয়া হয়, যে আমাদের একটা সফটওয়্যার বানাইতে হবে যেটাতে হয়তো বা এই এই ফিচার গুলাকে থাকবে। যেমন রিসেন্টলি আমরা একটা নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করতেছে, যেটা হয়তো বা 5 বা 10 হাজার ডিভাইসের একসাথে তাদের লোকেশন কোথায় আছে, প্লাস তাদের সাথে রেডিও ডিভাইস বেসিক্যালি। সো ফোন অপারেটরের এদের সাথে কানেক্ট হয়, সো রেডিও ডিভাইসগুলো ঠিক মতো কাজ করতেছে কিনা, আহ, প্রত্যেকটা টুলস, প্রত্যেকটা রিপোর্টিং এটার মাধ্যমে করতে করতে হয় আর কি। তো প্রথমে যে চ্যালেঞ্জটা আসবে, যেহেতু এটা ডিভাইসের সংখ্যা অনেক, ইউজারের সংখ্যা অনেক, সো লোডের বিষয়টা কিভাবে আমি ট্রাফিকটা ডিস্ট্রিবিউট করব না করব, এই জিনিসটা প্রথমেই চলে আসে। তো প্রথমে আমাদেরকে রিকোয়ারমেন্ট দেওয়া হয় যে আমার এই জিনিসটা, আমাদের হয়তো এইটা আমার ইউজার টার্গেট, এবং এটা আমি বানাইতে চাচ্ছি। এরপরে যেটা বসে যে আমাদের ক্লাউড সফটওয়্যার আর্কিটেক্ট এবং ডেভঅপস ইঞ্জিনিয়ার, বা নর্মালি আমি এবং আরেকজন আছে, তারা আমরা একসাথে বসার পরে আমরা প্ল্যানিং করি, আচ্ছা আমাদের প্রোডাক্টগুলোর কয়টা কাজ আছে, কয়টা মডিউল আমাদের থাকতে পারে, কোন কোন জায়গাতে আমাদের লোড বেশি আসতে পারে। দেন ওই জায়গাগুলোতে আমরা মানে স্ট্রাকচার গুলোকে সাজাই, যেটা হয়তো বা ড্র ডট আইও ইউজ করি স্কেচিং এর জন্য। আবার অনেক সময় মারমেইড নামে একটা সফটওয়্যার আছে, যেগুলোর মধ্যে আমরা মানে প্রোগ্রামেটিক্যালি এআই থ্রুতে মানে প্রজেক্টের স্কেচ করতে পারি হাই লেভেল থেকে। দেন ওই জিনিসগুলোকে আগে আইডেন্টিফাই করতে হয়, যে কোন জায়গাগুলোতে লোড ব্যালেন্সার আমাকে হবে, কোন জায়গাগুলোতে আমার হচ্ছে যে লোড কম আসতেছে, কোনটার উপরে আমার যেটার বেশি লোড আসতেছে সেই মডিউলগুলোকে আবার ভাগ করতে হবে। তো দেন ডেভঅপস ইঞ্জিনিয়ার, ক্লাউড আর্কিটেক্ট অথবা একই রোলেই থাকতে পারে, তারা বসে প্রজেক্টটাকে
মানে টাস্ক ডিস্ট্রিবিউট করে, মডিউল গুলাকে ভাগ করে, যে এত মাইক্রো সার্ভিস টোটাল আমার হইতে হবে, তারা এইভাবে ইন্টার কানেক্টেড হইতে হবে, এইগুলা মাইক্রো সার্ভিস এরা অ্যাসিঙ্ক্রোনাস ভাবে কাজ করবে, এরা সিঙ্ক্রোনাস ওয়েতে কাজ করবে। সো পুরো জিনিসটা আর্কিটেকচার ডিজাইনটা আমাকে ফাইনাল করতে হবে। দেন আর্কিটেকচার ডিজাইনটা ফাইনাল করার পরে আমার দেন প্রজেক্ট গুলাকে টাস্ক গুলাকে তৈরি করতে গেলে আমার হয়েছে যে এরপরে একটা সফটওয়্যার আমরা ইউজ করি যেটা জিরা বলে। জিরাতে আমরা ভাগ করি যে কোন মডিউলের কয়টা টাস্ক, 10টা বা 15টা করে টাস্ক থাকতে পারে। যখন আমার রিকোয়ারমেন্ট আসলো, এরপরে আমরা ডেভঅপস এর চ্যালেঞ্জ গুলাকে বুঝে আমরা মডিউল গুলাকে ভাগ করলাম, আর্কিটেকচার ডায়াগ্রামটা তৈরি করলাম। এরপরে আরো লো লেভেলে ভাঙার পরে দেন এটাকে টাস্কে কনভার্ট করলাম। টাস্ক কনভার্ট করার পরে এবার আমার টিমে 10 জন মেম্বার আছে। কে কোন জায়গায় এক্সপার্ট, কে কোন সাইডের কাজ করতে পারে, তাকে টাস্ক গুলাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় এইভাবে টিম ওয়াইজ। আপনার কি অ্যান্সারটা পেয়েছেন? জি ভাইয়া, বাট ভাইয়া মানে কোনো একটা আমি মানে ফিচার ধরেন রিলিজ করলো, তো ওই রিলিজের পরেই কি আমি ডেভেলপমেন্টের কাজ শুরু করে দিব? মানে যখন ডেভেলপমেন্ট টিম কোনো একটা জিনিস রিলিজ করলো, দেন আমার তো ভাই স্ক্রিপ্ট লেখাই থাকে যে মেইনে পুশ করতে পারবে না যতক্ষণ না কোলাবোরেটর জিনিসটা রিভিউ করে বা সোনার কিউব দিয়ে জিনিসটা যখন টেস্ট না করা পর্যন্ত। বাট আমার কথা হলো ভাই, ওই যে ফিচার্স করলো, করেই কি আমার ডেভেলপমেন্টের জন্য আমার কাজ শুরু করতে হবে? মানে তখন একটা ফিচার্স এর কাজ শেষ, তাহলে আমার ওই একটা ফিচার লাইভে নিতে হবে, বা সরি লাইভ না তো, মানে প্রোডাকশনের কাজ শুরু করে দিতে হবে? ব্যাপারটা কি এমন নাকি একবারে শেষ করে দেন প্রোডাকশন ডেভঅপস তো এর কাজ? না 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 না, এটা এটা কিন্তু মানে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। এটা কিন্তু মানে হ্যাঁ একটা জি। শেষ হয়ে যাওয়ার পরে না, একটা সাইকেল। হ্যাঁ, তো আপনার কাজ প্রোডাক্ট তৈরি করার শুরুতেও আপনার রোল, প্রোডাক্টের মাঝে, প্লাস প্রোডাক্ট তৈরি করার শেষে, মানে পুরো সাইকেলে আপনি মানে এটা চলতে থাকবে কন্টিনিউয়াস, একজনের পরে আরেকজন। শুরু করার শুরুতে আপনি প্ল্যান করবেন যে আপনার চ্যালেঞ্জিং কি কি, আপনি ডেভেলপারদের ওইভাবে ইনস্ট্রাকশন দিতে হবে। যেমন এক্সাম্পল আমি আপনাকে বলি, ফর এক্সাম্পল একজন আমি কোড করল, ঠিক আছে, কোড করার পরে সে হয়েছে যে জিনিসগুলাকে যেমন সেশন ম্যানেজমেন্টের যে ব্যাপারগুলো আছে ওইগুলা ডিরেক্টলি ভ্যারিয়েবলের মধ্যে ম্যানেজ করলো ডেভেলপার। তো যখন ওই জায়গাটা লোড পড়বে, কন্টেইনারটা যখন আপনি ডিপ্লয় করবেন, তখন হইছে যে ওই কন্টেইনারটা যখন ডাউন হবে, ওই কন্টেইনারের সাথে যতজন ইউজার কানেক্টেড তারা সব ডাউন হয়ে যাবে না? তো এটা তো করা যাবে না। ওইখানে বলতে হবে যে ভাই, এখানে কিন্তু তোমার সেশন ম্যানেজমেন্টের ব্যাপার আছে, এখানে কিন্তু আমার আর্কিটেকচার একটা রেডিস আছে। তো তোমার এখানে কিন্তু ক্যাশ ডাটাগুলো এভাবে ম্যানেজ করতে হবে, তুমি কিন্তু ডিরেক্টলি কন্টেইনারের মধ্যে করবে না, কেননা কন্টেইনার যখন তখন পড়ে যেতে পারে, ওইটার উপর ইয়া করা যাবে না। কাজে প্ল্যানিং এর শুরুতে আপনাকে তাকে পুরো গাইডলাইনটা স্ট্রাকচার আপনাকে বসে আর্কিটেকচার করে দিতে হচ্ছে। দেন তারা যখন প্রথমেই কোডটা লেখা শুরু করলো, শুরু করে যখন টেস্টিং এর জন্য আহ, একদম প্রথমেই একটুখানি কোড করছে, তখনই কিন্তু আপনার পুরা টেস্টিং এর মাধ্যমে এনভায়রনমেন্টটা তৈরি করে ফেলতে হবে আপনাকে। যদি গিটহাবে দেয় তাইলে আপনার ওয়ার্কফ্লোজ বানাইতে হবে, যদি আপনার বিটবাকেটে দেয় আপনাকে পাইপলাইন তৈরি করতে হবে, যে সে পুশ দেওয়ার সাথে সাথে কোডটা যেন বিল্ড হয়। সে অ্যাটলিস্ট 2টা বা 3টা মেথড লিখছে, তো 2টা বা 3টা মেথডের ইউনিট টেস্টিংও লিখছে, সো ওই জিনিসটা আমার অটোমেটিক হয়ে রিপোর্ট হবে। ইউনিট টেস্টিং যদি সবগুলো পাস করে তাইলে কোডটা আমার ডিপ্লয় হয়ে বিল্ড হয়ে আমার ওইটারই তো কন্টেইনার বানানো যায়। তো আপনার কাজটা একদম ওইখানে যখন সে 1, 2, 3টা মেথড লিখে ফেলছে, তখনও কিন্তু আপনার কাজ আছে। তো রেস্ট অফ দ্য সাইকেল তার পুরো মুভটা শেষ করলেও কিন্তু আপনার বারবার এই কাজই হচ্ছে, আপনার কিন্তু আর বারবার পাইপলাইনটা আপডেট করতে হচ্ছে না, প্রয়োজন না হইলে আপনার সাইকেলটা প্রথমে করে দিতে হচ্ছে, নাহলে আপনার জিনিসটা খালি মনিটরিং করতে হচ্ছে। ঠিক আছে, জি আর কিছু না। তো মানে ডেভঅপস ইঞ্জিনিয়ার এবং ডেভেলপার মানে পুরো সাইকেলের মতো কাজ করবে, একজনের সাথে আরেকজন ইন্টিগ্রেট হয়ে। ঠিক আছে, একজনের পরে আরেকজন, ওইটাই এমন ভাই আমি ব্যাপারটা না। বলতে চাচ্ছি যে ডেভেলপারদের সাথে তাহলে টাচে থাকতে হবে অলওয়েজ, এবং আমাকে তাকে ডিরেকশন দিতে হবে যে আসলে জিনিসটা যদি যখন থেকে শুরু করবে তখন থেকে যদি স্ক্র্যাচ থেকে আমি তার সাথে থাকি, এবং তাকে যাতে আমি এই জিনিসগুলোকে বুঝাই দিতে পারি যে আমার এনভায়রনমেন্ট এভাবে এভাবে সাজাবো, so তোমার কোডটাও যাতে এভাবে এভাবে থাকে। ব্যাপারটা কেমন? এক্স্যাক্টলি, আচ্ছা আচ্ছা আচ্ছা। কারেক্ট। সেটার জন্য আপনাকে আর্কিটেকচার ডকুমেন্টটা প্রোভাইড করতে হবে এবং আপনাকে ফলো করতে হবে যেন সেটা করে। তো সে প্রথম পুষেই আপনি কিন্তু কোডের কিন্তু একটা রিপোর্ট পেয়ে যাচ্ছেন, আপনি বুঝতে পারবেন এখানে হচ্ছে না, ওখানে হচ্ছে না, তাকে আবার বলতে হবে তোমার এখানে কিন্তু প্রবলেম আছে, এটা আবার ঠিক করতে হবে। ঠিক আছে, এরকম। Okay.
একটা প্রশ্নের কথা বলছিলেন ভাই, আপনি রোল ব্যাক রোল ব্যাকের কথা বলছিলেন। সো আমার যদি একটা ইসি2 তে বা একটা একটা ইসি2 ইনস্ট্যান্স একটা রানিং থাকে, এখন ওইটার এএমআই দিয়ে আমি হলো যে ভাই আর একটা ইনস্ট্যান্স বানালাম, সাপোজ আমার লাইভেরটা ক্রাশ করলো, এখন ওইটাই লাইভের ধরেন ভাই ব্যাকআপ ডাটা টাটা সবই নিয়ে আসে, বাট আমি ওইটাকে রোল ব্যাক কিভাবে করতে পারি ভাই? আমি ওইখান থেকে যাতে অটো আর একটা চালু হয়ে যেতে পারে এমন, এটা কি কুবারনেটিস হেল্প করবে আমাকে? জি জি, এটা কুবারনেটিস দিয়ে করতে হবে। এখানে দেখেন, আহ, এই এই যে একটা ডিপ্লয়মেন্টটা, ঠিক আছে, এই ডিপ্লয়মেন্টটা একটু দেখেন, লিস্ট স্টোরি ড্যাশবোর্ড, আমার এই ভার্সনটা ডিপ্লয় আছে। আমি এখন আগের ভার্সনে রোল ব্যাক করতে চাই, আমার এই ভার্সনটা কিছু এরর জেনারেট করতেছে, ঠিক আছে। তো এখানে হেলমের মাধ্যমে আমরা রোল ব্যাক করতে পারবো। আমি একটু কমান্ডটা দেখে আসি। এই রকম কমান্ড আছে আপনার, এখানে নাম্বার কত, 1 না? জি ভাইয়া, one। রোল ব্যাক আর সাকসিড হ্যাপি হেলমেট, দেখি আমাদের হয়েছে কিনা। একদম কিন্তু ইনস্ট্যান্টলি 5 আছে। এটা একটু টাইম লাগবে, হয়তো বা 1-2 মিনিট লাগবে। এটা একটু সময় লাগবে, বাট হ্যাঁ, তাহলে আমি এখানে হেলম সাপোজ চার্ট ইউজ করে প্যাকেজ, মানে হেলম চার্ট যেটা কুবারনেটিস এর প্যাকেজ, ওই প্যাকেজ ইউজ করে আমি ইজিলি রোল ব্যাক করতে পারতেছি আর কি। এক্স্যাক্টলি এখানে হেলম চার্টের মাধ্যমে করলে আপনি পুরো ডিপ্লয়মেন্টে, আমার তো এটা একটা ডিপ্লয়মেন্ট, তাই না? এখানে জি দেখি হেলম হিস্ট্রি, দেখেন 3টা হয়ে গেছে, 3 নাম্বার এখন, 3 নাম্বারটা ডিপ্লয়েড, মানে আগেরটা। তো এটা ওই যে রিয়াক্ট অ্যাপ, তো এটা হইতে একটু বেশ, রোল ব্যাক করলে একটু সময় লাগে আবার আপ হইতে। তো আবার যদি প্রবলেম হয় যে আমার যদি এরর জেনারেট করে, দেন আমি আবার রোল ব্যাক করে চলে যাই। তো আপনি যদি হেলমের মাধ্যমে ম্যানেজ করেন, এটা তো একটা নোট, সিঙ্গেল নোট। জি। তো এইটার সাথে আরো অনেকগুলা, মানে অনেকগুলা পড থাকতে পারে, 100টার মতো পড থাকতে পারে। তো পুরা ইয়াটা ধরে কিন্তু আপনার আগের একটা ভার্সনে চলে আসতেছে। তাহলে এটা সুবিধা না, যে আপনি এক্স্যাক্টলি। জি ভাই। 5 দিন আপনার কতগুলা কন্টেইনার, সাপোজ যখন 50টা হয়ে যাবে, আপনি তো জানবেন না কোনটা কোন স্টেটে ছিল। আপনার খালি মাথায় আছে, আচ্ছা অমুক ডিপ্লয়মেন্ট আমার হইলো, এটা ভালো কাজ করতো, আমার হঠাৎ করে এরর আসতেছে, কাস্টমার ঝাড়ি দিচ্ছে, আমি আগে হয়েছে যেখানে যাই, পরে আস্তে আস্তে চিন্তা করি কি হয়েছে, তা আমি রোল ব্যাক করে ওখানে চলে গেলাম, আমার সবগুলা কন্টেইনার আগের স্টেটে ফিরে গেল, দেন আপনি আবার আস্তে আস্তে ডিসিশন গুলোকে নিতে পারবেন, তাই না? এবং কি ডেটাগুলো ওরা থাকলো না ভাই, লাইক যে ডেটাগুলো ছিল আগের, যে ডেটাগুলো? হ্যাঁ, পডগুলো তো ব্যাক করবে, পডের সাথে আপনার ওই যে যদি রেডি স্টেডি যেগুলো, যে সেশন গুলো যা থাকবে, ওগুলো ব্যাক করে চলে আসবে। ও আচ্ছা। ঠিক আছে তাহলে, আর 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 কারো কোনো কিছু বলার আছে? ফয়সাল ভাই, আসসালামু আলাইকুম ভাই। আমার কোশ্চেন ছিল। জি বলেন। আহ, ভাই আমার কোশ্চেন হচ্ছে, মানে আমি একদম বিগিনার, মানে আমি অলরেডি হচ্ছে সিস্টেম ইঞ্জিনিয়ার, আমি সিস্টেম নিয়ে কাজ করি। আমি হচ্ছে যে হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং নিয়ে কাজ করি। হুম হুম। সিসকো, তারপর উইন্ডোজ সার্ভার, লিনাক্স, এগুলোতে আমি বর্তমান কাজ করতেছি। সো এখন জি। আমি চাচ্ছি যে আমি হচ্ছে যে ডেভঅপস এ মুভ করব। তো আমার কিন্তু কোনো হুম হুম। প্রোগ্রামিং ওই রকম নলেজ নাই। হ্যাঁ। তো এখন হুম। আমার এই জায়গা থেকে আমি যদি ডেভঅপস এ মুভ করতে চাই, আমাকে কিভাবে আগাতে হবে? আমার জন্য আপনার পরামর্শটা কি? ডেভঅপস এর জন্য আসলে কিন্তু আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা ম্যান্ডেটরি সেটা কিন্তু না, হ্যাঁ। আপনার ডেভঅপস এর টুলস গুলো সম্পর্কে জানতে হবে, আর আপনাকে শুধু জানতে হবে যে আসলে আপনাকে কি কাজ করতে হবে, আর কখন কোন টুলসটা ইউজ করবেন। স্ক্রিপ্ট লেখা, যেমন টেরাফর্মের স্ক্রিপ্ট আমি দেখাইছি বা হেল্প চার্ট আমি দেখাইছি, এই কনফিগারেশন গুলার লেয়ার গুলো আপনাকে বুঝতে হবে।
এটার সাথে সাথে যে ব্যাশ স্ক্রিপ্ট লেখার কিছু ব্যাপার থাকে, এগুলো কিন্তু এখন চ্যাট জিপিটি বা মার্কেটে এআই টুলস যেগুলো আছে এগুলোর মাধ্যমে ইজিলি জেনারেট করে ফেলতে পারবেন। তো আপনি প্রথমে যেটা শুরু করতে পারবেন, আপনি হলো ডকার নিয়ে কাজ করা শুরু করেন, যেখানে আপনার রেডি কিছু ইমেজ নিয়ে, যেমন রেডি ইমেজ আপনি কোড না করেও তৈরি করতে পারেন। আপনি ডেটাবেজ ইমেজ নিয়ে কাজ করতে পারেন, যেমন আমি তারপরে আরো বেশ কিছু টুলস আছে, ওগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। ডকারের সাথে প্রথমে ফ্যামিলিয়ার হইলেন, এর পরবর্তীতে ডকার সাথে ফ্যামিলিয়ার হইলে আপনার ওর কনফিগারেশনটা ভালোভাবে বুঝবেন। তো এতটুকু পর্যন্ত হইলে অনেক কোম্পানি আছে যে শুধুমাত্র ডকার দিয়েই চলে। এরপরে যখন আপনি আরো অ্যাডভান্সে যাইতে চান, দেন আপনার হইছে কুবারনেটিসে মুভ করতে হবে। জি ভাই, থ্যাংক ইউ, বুঝতে পারছি ভাই। ওয়েলকাম। আর কিছু আছেন? ওকে আপু, তাহলে মনে হয় আমরা আজকের মতো সেশনটা এখানে শেষ করতে পারি। হ্যালো। জি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের এত ইন ডেপথ এবং ইনসাইটফুল একটা সেশন নেওয়ার জন্য। আই হোপ আমাদের লার্নারদের অনেক কোয়েশ্চেন সলিউশন আজকে তারা পেয়েছে। এবং তাছাড়াও ভাইয়া a lot of gratitude and thanks from our side, আপনি এত সুন্দর করে একটা সেশন নিয়েছেন এত বিজি এর মধ্যে, এবং আমাদের লার্নারদের কোয়েশ্চেনও অ্যান্সার করেছেন। আর এখন যদি আমি একটু আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে বলি, আমাদের ক্যারিয়ার পাথ ব্যাচ কোর্স স্টার্ট হয়ে গিয়েছে অলরেডি। 200টার উপর প্রি রেকর্ডেড ভিডিও, 50টার উপর লাইভ ক্লাসেস, 24টা প্লাস প্রজেক্ট প্লেস, এবং আপনার সাপোর্ট সেশন তো পাচ্ছেন। তো মক ইন্টারভিউ সেশন, তারপর ইন্টারভিউ গাইডলাইন, প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্টও থাকছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলস দেওয়া আছে, আপনারা চেক করতে পারেন। এবং তাছাড়াও আমি এখানে সানজির আলম ভাইয়ার আমাদের নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওনার সাথেও যোগাযোগ করতে পারেন ডিসকাউন্টের জন্য এবং আরো ইন ডিটেলস এর জন্য, এন্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। তাছাড়াও আমি আপনাদেরকে আজকের ওয়েবিনারের রেকর্ডিং এর জন্য একটা গুগল ফর্ম দিয়ে দিয়েছি। গুগল ফর্মটা আপনারা যদি আমাদের গুগল ফর্মটা ফিল আপ করেন, তাহলে আজকের ওয়েবিনার রেকর্ডিংটা পেয়ে যাবেন। আমাদের তরফ থেকে এতটুকু, ইনশাল্লাহ আপনাদের সবার সাথে দেখা হবে। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং তাছাড়াও আমাদের ইন্টারঅ্যাক্টিভ পেয়ার্সে ফেসবুক পেজে গেলেও আপনারা যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ এগেইন। আই হোপ আপনাদের কোনো কোয়েশ্চেন না থাকলে, ভাই আপনার পারমিশন থাকলে উই ক্যান এন্ড ফর নাও। শিওর আপু। সো থ্যাংক ইউ সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আপনাদের সবার সাথে আবার দেখাবেন এগেইন। থ্যাংকস ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। স্পেশাল থ্যাংকস টু অল দ্য পার্টিসিপেন্ট যারা শুরু থেকে আমাদের সাথে ছিলেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।